রেজাল্ট তো তোমাদের হাতে চলে এসেছে, তোমরা শুরুতে একটু আমাদেরকে জানিয়ে দিতে পারো কার রেজাল্ট কেমন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম শাকিরা ইসলাম, বাইজিদ রহমান ভাইয়া। কই ভাইয়া? এই যে চলে এসেছি। শাকিরা, বাইজিদ রহমান, হ্যালো তোমাকে। আর বাকিরা যারা বন্ধুরা আছে, বন্ধুরা যারা জয়েন করবে বলে ঠিক করেছে, তাদেরকে একটু লিঙ্কটা পাঠিয়ে দিতে পারো। আর বাকিদের একটু আসার জন্য অপেক্ষা করি। আমরা কিন্তু ক্লাসের টাইম যেটা দেই সবসময় তার চেয়ে 5 মিনিট আগে স্টার্ট করি। আজকেও এটার ব্যতিক্রম না। আজকে আমরা ক্লাস টাইম ঠিক করেছি 7টা, কিন্তু আমরা 6:55 চলে এসেছি, যাতে করে আমরা এসে ঠিক করতে পারি আমাদের অডিও ঠিক আছে কিনা, আমাদের ভিডিও ঠিক আছে কিনা, আমাদেরকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা। ওকে, জেরিম প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, ওর মনে হয় অনেক প্রশ্ন এই জন্য। আর বাকিরা কোথায় আছো? ঝটপট জলদি যদি জয়েন করে ফেললে আমরা ক্লাসটা কিন্তু চটপট শুরু করে দিতে পারবো। সো তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কে কেমন আছো, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। এটা তোমাদেরকে আজ অবধি যারা যারা বলেছে যে বিভীষণের প্রতি মেঘনাদ খুবই কঠিন একটা টপিক, এটা একটা আমি বলবো যে একটা স্ক্যাম করেছে তোমাদের সাথে। ঠিক আছে, বিভীষণের প্রতি মেঘনাদ খুবই সহজ একটা টপিক। আমার স্পেশালি মনে আছে, আমি গত বছরের ক্লাস নিয়েছিলাম 2025 ব্যাচের। তো ক্লাস নেওয়ার পরে বিভীষণের প্রতি মেঘনাদটা আসলে ফুল সিলেবাসে ছিল। ক্লাস নেওয়ার পরে যখন সরকার থেকে ঘোষণা আসলো যে না, বিভীষণের প্রতি মেঘনাদ আসলে শর্ট সিলেবাসে নাই, মানে শর্ট সিলেবাস সি ফলো করতে হবে ওদেরকে, ফুল সিলেবাসে নাই, অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদটা যখন বাদ পড়ে গেল, তখন আমার চেয়ে আমার স্টুডেন্টরা বেশি আফসোস করেছে যে ইস, এত ভালো করে একটা কবিতা শিখলাম ফারহান ভাইয়ের কাছে, কিন্তু এখন কবিতাটা বাদ দিয়ে দেওয়া হলো। এখন আমরা কিভাবে বাকি বন্ধুদের চেয়ে বেশি নম্বর পাবো? ওকে, বাইরে বলছে জি ভাইয়া ক্লিয়ার। অল রাইট, জেরিম কিন্তু জিপিএ 5 পেয়েছে, কংগ্রেচুলেশন জেরিম। ইমরান হোসেন হাই ভাইয়া বলছে হ্যালো। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাকে এটাও লিখে জানাতে পারো যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করবো। বাইজিৎ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং দোয়ায়। আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষার ছুটি কার কেমন কাটছে বলো তো দেখি। আমি গতকাল আমাদের টেনএমএস এসএসসি এইচএসসি ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেছিলাম। পোস্টটা হচ্ছে এরকম যে তোমাদের এসএসসি পরীক্ষার ছুটি যার যেমনই কাটুক, একটু পড়ালেখার সাথে থাইকো আর কি, বুঝছো? মানে মনে করো যে গল্পের বই হোক বা অন্য কোনো বই হোক, একটু পড়ার অভ্যাসটা যাতে থাকে, পড়ার টাচটা যাতে থাকে। হ্যাঁ সাদিয়া, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা আজকে আজকে আমি ঠিক করেছি তোমাদেরকে এমন একটা টপিক পড়াবো যে টপিকটা সবাই বলে কঠিন। বিভীষণের প্রতি মেঘনাদ সবাই বলে কঠিন। তো আজকে আমি এই টপিকটা সম্পর্কে ইন্টারেস্টিং কিছু স্টোরি বলবো, কিছু গল্প বলবো, এবং গল্পগুলো জানার পরে তোমাদের কাছে আর গ্যারান্টি দিচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদ কঠিন মনে হবে না। এইটুক বিশ্বাস কি আমার উপর আছে? তোমরা যারা আমার ক্লাস আজকে প্রথমবারের মতো করছো না, তার মানে তোমরা যারা এর আগেও আমার ক্লাস দেখেছো, এর আগেও আমার ক্লাস করেছো, তারা একটু বলো তো যে আমার উপরে এই বিশ্বাসটুকু আছে কিনা। আমি যদি বলি যে একটা টপিক আমি সহজ করে দিব পানির মতো, তাহলে আমরা কি সহজ করতে পারবো কিনা। টাঙ্গাইল থেকে সাদিয়া জয়েন করেছে, হ্যালো সাদিয়া। টাঙ্গাইল আমার যাওয়া হয়েছে। পাবনা থেকে সুদীপ্ত সরকার জয়েন করেছে, পাবনাতেও আমার যাওয়া হয়েছে, বাট 1 থেকে 1.5 দিনের মতো ছিলাম। আচ্ছা, 1170 কি ঢাকা কলেজ হবে? একটু মনে হয় টাফ হবে, কারণ ঢাকা কলেজে নাম্বারটা বেসিক্যালি আরো হাই রেঞ্জে তারা চায় আর কি, 1200 অ্যান্ড অ্যাবাভ মোরলেস এরকম চায়। বাট এটা আসলে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, অ্যাপ্লাই করার আগে কেউ বলতে পারে না। কারণ সবাই মনে করো এইবার যারা যারা 1200 আপ পেয়েছে তারা সবাই মনে করো চিন্তা করে যে তারা ঢাকা কলেজে পড়বে না, তারা সিটি কলেজে পড়বে বা নটরডেম কলেজে পড়বে বা সেন্ট জোসেফে পড়বে, তারা ওখানে অ্যাপ্লাই করে চলে গেল, তখন কিন্তু তোমার জন্য জায়গাটা খালি হয়ে যেতে পারে। এই জন্য অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করতে তো কোনো দোষ নাই, তাই না? আচ্ছা, ডোরেমন একটা কথা বলেছিল। ডোরেমন, ঠিক আছে, ডোরেমন কি বলেছিল জানো? ডোরেমন কার্টুন দেখতাম ছোটবেলায়, আমি দেখতাম না, আমার কাজিন দেখতো, কাজিনের পাশাপাশি আমি দেখতাম। সেটা হচ্ছে ডোরেমন বলেছিল যে কোশিশ কার নামে কোই বুড়াই নেই হ্যাঁ, বুঝছো? সো ঢাকা কলেজে তোমার 1170 নাম্বার এসেছে, মানে এইটাতে মানে তোমার ট্রাই করতে তো কোনো দোষ নাই। অলরাইট, ওকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের আজকের যে ক্লাসটা আমরা খুব মানে একদম ফুল বিভীষণের প্রতি মেঘনাদটা আমরা পড়বো না। আমরা বিভীষণের প্রতি মেঘনাদটা একটা ছোট পার্ট পড়বো। মানে আমরা বিভীষণের প্রতি মেঘনাদটাকে বেসিক্যালি আমাদের যে পেইড কোর্স সেখানে 2টা ভাগে ভাগ করে পড়াই। আজকে আমি সেই 2টা ভাগের প্রথম ভাগটা নিয়ে আলোচনা করবো, যাতে তোমরা একটু আইডিয়া পাও। ঠিক আছে, তোমরা যাতে একটু আইডিয়া পাও যে বিভীষণের প্রতি মেঘনাদটা কিভাবে দেখতে, কিরকম বিভীষণের প্রতি মেঘনাদ। ঠিক আছে, তো এখন বলো বন্ধুদের জন্য, তোমরা এবার তোমরা মতামত জানাও, বন্ধুদের জন্য কি ওয়েট করব নাকি পড়ানো স্টার্ট করে দিব বলো।
তোমরা যারা আগে এসেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার জন্য থাকছে আমার পক্ষ থেকে একটা করে মিস্টার ম্যাঙ্গো টাইমলি আসার জন্য। বাকি যারা আসে নাই তাদের জন্য কি আমরা অপেক্ষা করবো নাকি পড়ানো স্টার্ট করে দেবো? রংপুর থেকে সাকি জয়েন করেছে, হ্যালো সাকি। ইসফার ওয়ালাইকুম আসসালাম তোমাকে। যাত্রাবাড়ি থেকে দেখছি আসমাউল হুসনা, আচ্ছা স্যার। বরিশালের পিরোজপুর থেকে দেখছি, অল রাইট। নাইমা সুলতানা ওয়ালাইকুম আসসালাম নাইমা সুলতানা তোমাকে। আর যারা যারা দেখছো সবাই একটু ক্লাস ডিসকাশনে জানাও যে আমাদের ক্লাসে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন বলো যে যাদের জন্য আমরা ওয়েট করছি তাদের জন্য ওয়েট করবো নাকি পড়ানো স্টার্ট করে দিব? আচ্ছা চলো পড়ানো শুরু করি। শুরু করবো একটা স্টোরি দিয়ে, যেমনটা আমরা আমাদের পেইড কোর্সে করি। স্টোরিটা কি? সেটা হচ্ছে স্টোরি। এই স্টোরি কিন্তু ক্লাস স্লাইডে লেখা নাই, কোথাও লেখা নাই, এটা সবাই মিস করবে। এই জন্যই হচ্ছে আমি ক্লাসে শুরুতে বলবো, এরপর থেকে আমি এটা করবো। আমার ক্লাস যখন শুরু হবে আমি শুরু করবো একটা স্টোরি দিয়ে, যাতে যারা দেরি করে আসে তারা ক্ষতিপূরণ হিসেবে, ক্ষতি হিসেবে তাদের যাতে হচ্ছে স্টোরিটা মিস হয়ে যায়। অলরাইট, সো আমরা জানি যে এই বিভীষণের প্রতি মেঘনাদটাতে কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন রাম, ঠিক আছে, এবং রামের একজন সৎ ভাই আছে। রামের সৎ ভাইয়ের নাম কি আমরা জানি? রামের সৎ ভাইয়ের নাম কি? রামের সৎ ভাইয়ের নাম হচ্ছে লক্ষণ। কিন্তু আমরা বাংলা সিনেমায় যেরকম দেখি যে সৎ ভাই মারামারি, সৎ মায়ের সাথে সৎ ছেলের মারামারি, রাম লক্ষণের ক্ষেত্রে কিন্তু এমনটা ছিল না। রাম লক্ষণ একেবারে আপন ভাইয়ের মতোই তাদের আচার আচরণ ছিল। তো আমাদের স্টোরির দুইটা মেইন ক্যারেক্টার হচ্ছে রাম আর লক্ষণ। আর এদিকে রাম লক্ষণ একটা কারণে, একটা মানে একজন ঋষি তাদেরকে একটা অভিশাপ দিয়েছিল, সে কারণে তারা গিয়েছিল বনবাসে। বনবাসে গিয়েছে মানে তারা তাদের নিজেদের লোকালয় বাড়িঘর ছেড়ে তারা অন্যত্র থাকতে গেছে, বনের ধারে থাকতে গেছে। বনের ধারে যখন থাকতে গেছে, কে কে গেছে? রাম গেছে, লক্ষণ গেছে, আর রামের স্ত্রী, তাকে কি আমরা চিনি? রামের স্ত্রীর নাম কি আমরা জানি? সীতাও গেছে। রাম লক্ষণ সীতা তিনজন গেল কোথায়? তিনজন গেল বনবাসে। আচ্ছা, এইদিকে ঘটনা হলো কি অন্য আরেক জায়গায়, সেটা হচ্ছে লঙ্কাপুর। লঙ্কাপুর, ঠিক আছে, অনেকে বলে লঙ্কাপুর নাকি শ্রীলঙ্কা। যাই হোক, লঙ্কাপুরের রাজা ছিল রাবণ, আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। রাবণের অনেকগুলো ভাই বোন, তার মধ্যে একজনের নাম হচ্ছে শূর্পনখা। কি নাম? শূর্পনখা। আমরা পরে আরো ডিটেলস দেখবো, এখন জাস্ট স্টোরির ক্যারেক্টার গুলো বুঝি। শূর্পনখা মানে কি জানো? যার নখ, নখ আছে না, নেল, যার নখ অনেক শার্প, মানে যার নখ অনেক শার্প তাকেই বলা হয় শূর্পনখা। তো শূর্পনখা হচ্ছে রাবণের কি? শূর্পনখা হচ্ছে রাবণের বোন। রাবণের বোন হচ্ছে শূর্পনখা। এইবার ওরা তো আছে বনবাসে, ওরা বনে বনে বাস করছে, রাম লক্ষণ আর সীতা। এখন রাম কিন্তু বিবাহিত, রামের কিন্তু বিয়ে হয়েছে সীতার সাথে। ঘটনা হয়েছে কি, শূর্পনখা এসেছে বনের ট্যুরে, পিকনিকে যাই না আমরা, ওরকম পিকনিকে গেছে। পিকনিকে গিয়ে শূর্পনখার ভালো লেগে গেছে কাকে? রামকে। ওর ভালো লেগেছে, রামকে প্রপোজ করেছে শূর্পনখা, কিন্তু রাম রিজেক্ট করে দিয়েছে। রাম বলেছে না, আমি বিবাহিত, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ঠিক আছে। তো রাম করেছে কি, প্রপোজাল প্রথমেই রিজেক্ট করে দিয়েছে। এরপরে শূর্পনখা করেছে কি, লক্ষণকেও সে কি করার চেষ্টা করেছে? প্রলুব্ধ করার চেষ্টা করেছে। এখন লক্ষণও রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে, রামও রিজেক্ট করে দিয়েছে, লক্ষণও রিজেক্ট করে দিয়েছে। কারণ ওরা হচ্ছে রাক্ষস আর ওরা হচ্ছে মানুষ বা দেব। মানে এটা যদি আমি পজিটিভ ক্যারেক্টার দেখি, এটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন ঘটনাটা কি হয়েছে? পরে শূর্পনখা যখন রামকেও পটাতে পারলো না, শূর্পনখা যখন লক্ষণকেও পটাতে পারলো না, শূর্পনখা করলো কি, সীতাকে, সে ভাবলো যে আমি দেখতে এত সুন্দর কিন্তু রামও পটলো না, লক্ষণও পটলো না। ঘটনা কি, নিশ্চয়ই এখানে সীতার হাত আছে, নিশ্চয়ই সীতা এই দুজনের মাথা খেয়ে রেখেছে যে আমাকে ওরা পাত্তা দিচ্ছে না। তখন শূর্পনখা করলো কি, সীতাকে খেয়ে ফেলতে গেল। কারণ কি, ওরা তো রাক্ষস, ঠিক আছে, রাবণের বোন শূর্পনখা তো রাক্ষস, রাক্ষস পরিবারের। ও করেছে কি, সীতাকে খেয়ে ফেলতে গেছে। যখন সীতাকে খেয়ে ফেলতে গেছে শূর্পনখা, তখন ভাবিকে বাঁচানোর জন্য, অর্থাৎ লক্ষণ সীতাকে বাঁচানোর জন্য কি করলো, শূর্পনখার নাকটা কেটে দিল। কেউ কেউ বলে কানও কেটে দিয়েছে, তবে সবচেয়ে বেশি যে কথা শুনছি সেটা হচ্ছে শূর্পনখার নাক লক্ষণ কেটে দিল। এখন শূর্পনখার নাক কাটা যাওয়ার পরে শূর্পনখা তো খুবই ইনসাল্টেড এন্ড অফেন্ডেড হলো। শূর্পনখা গিয়ে তার ভাই রাবণের কাছে বিচার দিল যে বনবাসে গিয়েছিলাম, বনে ট্যুর করতে গিয়েছিলাম, সেখানে রাম আর লক্ষণ মিলে আমার নাক কেটে নিয়েছে।
আবার এদিকে আরেকটা ঘটনা, শূর্পণখা কিন্তু এখানকার পুরো ঘটনাটা রাবণকে বলে নাই, যে এখানে সে কি করেছিল, ঠিক আছে, সে যে সীতাকে খেয়ে ফেলতে গিয়েছিল, তারপর তাকে মানে প্রোটেক্ট করতে গিয়ে যে তার নাক কেটে দেওয়া হয়েছে, এসব কিছু সে তার ভাই রাবণকে বলে নাই। রাবণকে বলেছে আমি ভালো ভদ্র মানুষের মধ্যে গিয়েছিলাম, আমার নাক কেটে দিয়েছে। তখন রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো, রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য এই বনে এসে সীতাকে অপহরণ করে এই লঙ্কাপুরে নিয়ে গেল। এরপরে সীতাকে উদ্ধার করার জন্য রাম আর লক্ষ্মণ একসাথে জোটবদ্ধ হয়ে যখন ওই যুদ্ধ করতে লঙ্কাপুরে গেল, সেটা নিয়ে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা। আমরা কি স্টোরি লাইনটা বুঝছি, আমরা কি কনটেক্সটটা বুঝছি যে কেন যুদ্ধটা হচ্ছে, কার সাথে কার কি গ্যাঞ্জাম আমরা বুঝতে পেরেছি? বুঝলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি, ঠিক আছে, কমেন্টে একটু ক্লিয়ার লিখে ফেলি। আমি ফুল এখানে যেই আমি একটু তোমাদেরকে দেখাই, আমি সামনে এখানে ভয় পাওয়ার কিছু নাই। দেখো এখানে কার কার পুত্রকে কার বউকে সবকিছু আছে। তো যারা যারা বলছো ভাইয়া লেখা বুঝতে একটু সমস্যা হচ্ছে, সমস্যা নেই, স্লাইডে প্রপারলি লেখা আছে, আমাদের প্রবলেম হবে না, আমি পরে এক্সপ্লেইন করবো। তোমরা আমাকে ফার্স্টে বলো যে আমরা স্টোরি লাইনটা বুঝছি কিনা, আমরা স্টোরিটা ক্লিয়ার, সবাই স্টোরিটা কি ক্লিয়ার? অলরাইট, স্টোরি বুঝতে পেরেছি। স্লাইডে সমস্যা নেই, স্লাইডে পরে লেখা আছে, আমি তো এখন জাস্ট সিম্পলি একটু বোঝালাম, পরে পুরোটুকুই বোঝাবো আবার। এখন স্লাইড দেখা লাগবে না, এখন আমার কাছ থেকে আমার মুখ থেকে গল্পটা শুনে বুঝতে পারছো কিনা সেটা বলো। তার মানে রাম আর লক্ষ্মণ দুই ভাই, রামের বউ হচ্ছে সীতা, আর এদিকে রাবণের বোন হচ্ছে শূর্পণখা। এই রাবণ আর শূর্পণখা তাদের সাথে কার মারামারি? রাম লক্ষ্মণ আর সীতার মারামারি। এই নিয়ে হচ্ছে গল্প। চলো এবার সামনে আগাই, লেটস স্টার্ট। আমরা এইবার একটু এই কবিতাটার একটু পাঠ পরিচিতি বুঝি, যে ঘটনাটা কি। আরেকটা ব্যাপার তোমাদের কাছে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আচ্ছা সালমা ফার্সি বলছে ক্লিয়ার না, কি ক্লিয়ার না ভাইয়া, একটু যদি লিখে দাও তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। তোমার কি কাছে কি ক্লিয়ার না, এটা আবার আমার কাছে ক্লিয়ার না, ঠিক আছে, আসো। ওকে, হ্যাঁ, আব্দুল জলিল আমাদের এইরকম একজন শিক্ষার্থী যে মাত্র এসেছে, এই জন্য বুঝতে পারেনি, এই জন্যই বলেছি সবসময় তাড়াতাড়ি আসবা। এইবার মজার ঘটনা শোনো, সেটা হচ্ছে আমাদের প্রচলিত যে ঘটনাগুলো আমরা জানি, সব জায়গায় আমরা কাদেরকে হিরো দেখি বলতো? আমরা সব জায়গায় দেখি হিরো কারা, হিরো হচ্ছে রাম আর লক্ষ্মণ, তাই না? রাম আর লক্ষ্মণকে আমরা কিন্তু হিরো হিসেবে দেখি সব জায়গায়। আর ভিলেনকে, গুন্ডাকে, ভিলেন হিসেবে আমরা দেখি কিন্তু কাকে? রাবণকে আর রাবণের ছেলে মেঘনাদকে, ঠিক আছে, রাবণকে আর মেঘনাদকে আমরা দেখি ভিলেন হিসেবে। কিন্তু এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে একটা আপসাইড ডাউন স্টোরি দেখানো হয়েছে। অর্থাৎ আমরা সাধারণত হিরো মনে করি বা হিরো হিসেবে জানি হচ্ছে রাম আর লক্ষ্মণকে, ভিলেন হিসেবে জানি রাবণ আর মেঘনাদকে। কিন্তু এই পুরো কবিতাটার মধ্যে উল্টোটা দেখানো হয়েছে রাম আর লক্ষ্মণ হচ্ছে খারাপ, মানে রাম আর লক্ষ্মণ হচ্ছে এখানে দুষ্ট লোক, আর এদিকে রাবণ আর মেঘনাদ হচ্ছে এখানে শিষ্ট লোক বা ভালো লোক, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড দেখতে পাওয়া যাবে, সমস্যা হবে না। আচ্ছা, অলরাইট, বুঝতে পেরেছি এখন। এইবার দেখো আমরা একটু পড়ার দিকে আসি। বিভীষণের প্রতি মেঘনাদ এই যে কাব্যের অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের একটা বড় মহাকাব্য থেকে নেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদের কোন পার্ট থেকে নেওয়া হয়েছে জানো? 6th পার্ট থেকে। এটা টোটাল কয়টা পার্ট? বিভীষণের প্রতি মেঘনাদ এটা নেওয়া হয়েছে মেঘনাদবধ কাব্য থেকে। মেঘনাদবধ কাব্য টোটাল 9টা পার্ট। এই 9টা পার্টের যে 6 বা ষষ্ঠ পার্ট বা স্বর্গ, যেটা নাম হচ্ছে এই যে স্বর্গর অর্থ হচ্ছে অধ্যায় থেকে এটা সংকলন করা হয়েছে। মোট কয়টা আছে? মোট আছে 9টা। আমাদের হচ্ছে এইচএসসির জন্য একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, আমাদের অ্যাডমিশনের জন্য একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, ঠিক আছে। সো এইগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। ওকে, অলরাইট। এইবার দেখো এখন কি বলা হচ্ছে, মেঘনাদবধ কাব্যের 6ষ্ঠ স্বর্গে বা 6ষ্ঠ অধ্যায়ে লক্ষ্মণের হাতে অন্যায় যুদ্ধে, এইটা মাথায় রাখতে হবে, লক্ষ্মণের হাতে কিরকম যুদ্ধে? অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। তার মানে আমরা সাধারণত দেখি হচ্ছে মেঘনাদ খারাপ, রাবণ খারাপ, ওদিকে হচ্ছে রাম ভালো, লক্ষ্মণ ভালো। আমরা যদি ভারতীয় কালচার দেখি বা আমরা যদি মনে করো ভারতের সংস্কৃতি, ভারতের সাহিত্য কিংবা ভারতের সিনেমা টিনেমা দেখি, সবসময় দেখবা যে রাম লক্ষ্মণকে ভালো দেখানো হয়, রাবণকে খারাপ দেখানো হয়। তোমরা কি জানো যে শ্রীলঙ্কা এবং ভারতেরও কিছু কিছু জায়গায় পূজা করা হয় বরঞ্চ রাবণের, এবং সেখানে তারা কিন্তু রাম লক্ষ্মণের চেয়ে বেশি ভক্তি করে বা শ্রদ্ধা করে কাকে? রাবণকে। অর্থাৎ একটা ডিফারেন্ট পার্সপেক্টিভও কিন্তু আছে। এমনিতে আপাতভাবে আমরা সবাই জানি যে রাম লক্ষ্মণ ভালো, রাবণ খারাপ, কিন্তু
এই পুরো কবিতাটায় উল্টো ঘটনাটা দেখানো হচ্ছে। সো আমরা সাধারণত ওই যে বলা হয় না যে ইতিহাস লিখিত হয়, ইতিহাস কে লিখে, যে বিজয়ী হয় সে। এই কারণে সবসময় দেখা যায় যে বিজয়ের যে কোনো ঘটনাই সেটাই হচ্ছে তার বিজয় গাথা। এখন যে হারে তারও তো একটা পয়েন্ট অফ ভিউ থাকে, তাই না? আমরা যেটাকে পিওভি বলি, ওই পয়েন্ট অফ ভিউ নিয়েই এই কবিতাটা। অলরাইট, ঠিক আছে। এইবার দেখো, রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য, দ্বীপরাজ্যটার নাম হচ্ছে স্বর্ণলঙ্কা। সরাসরি শ্রীলঙ্কা এখানে বলে নাই, বাট কেউ কেউ বলে এটা হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে। আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। অর্থাৎ রাবণ কোথাকার রাজা ছিল? রাবণ ছিল এই একটা দ্বীপরাজ্য, আবারও বলছি যেটাকে অনেকেই বলে হচ্ছে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার রাজা ছিল রাবণ। সেখানে রাবণ রাবণ কি করেছে? রাবণ, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু বইয়ের পাঠ পরিচিতি, এবং বইতে আমি একদম ক্লাসের শুরুতে তোমাদের যে গল্পটা বলে শুরু করলাম, যে শূর্পণখার নাক কেন কেটেছে লক্ষণ, এরপরে সীতাকে কেন অপহরণ করেছে রাবণ, তারপর সীতাকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য কিভাবে রাম আর লক্ষণ ওখানে এসে পড়লো, এই স্টোরি কিন্তু তোমরা বইতে পাবা না। বইতে কিন্তু এই স্টোরিটা বলা নাই। এই কারণেই অনেক সময় আমাদের কাছে কি মনে হয়? অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়, অনেক সময় আমাদের কাছে কি মনে হয়? কঠিন মনে হয়। আচ্ছা, এইবার দেখো, রাবণ এরপর তার ভাই কুম্ভকর্ণের কথা বলা আছে। তার ভাই কার কথা বলা আছে? তার ভাই কুম্ভকর্ণের কথা বলা আছে এখানে, এবং তার এবং পুত্র বীরবাহুর মৃত্যুর কথা বলা আছে, ঠিক আছে। তার মানে এই কবিতার এই পার্টটা শুরু হওয়ার আগেই মানে মেঘনাদকে রাবণের দেখো, রাবণের পক্ষে যুদ্ধ করছিল কে? তার ভাই কুম্ভকর্ণ এবং তার বড় ছেলে বীরবাহু, দুইজনই এই যুদ্ধটাতে মারা যায়। রাম এবং লক্ষ্মণের সাথে যুদ্ধ করতে গিয়ে রাবণের ভাই কুম্ভকর্ণ এবং রাবণের বড় ছেলে বীরবাহু দুজনই মারা যায়। দুজনই মারা যাওয়ার পরে রাবণ ঠিক করে যে তার যুদ্ধের সেনাপতি কি হবে? সেনাপতি হবে মেঘনাদ। এরপরে মেঘনাদকে কিভাবে রাম লক্ষ্মণ মিলে পরাজিত করে সেটা নিয়ে কিন্তু এই কবিতাটা, বুঝতে পেরেছি? আচ্ছা, অলরাইট। তারপর দেখি, এই পিতা রাবণ পরবর্তীতে মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেয় তাকে। আচ্ছা, তারপরে যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাদ কি করলো? মেঘনাদ মানে তাদের ওই যে এটা হচ্ছে রাক্ষসপুরী, স্বর্ণলঙ্কা বা শ্রীলঙ্কা, রাবণের যে রাজ্যটা, এটাকে বলা হচ্ছে রাক্ষসপুরী। এই রাক্ষসপুরীতে তাদের একটা প্রচলিত রিচুয়াল ছিল, সেটা হচ্ছে যুদ্ধে যাওয়ার আগে তারা যদি নিকুম্ভিলা যজ্ঞাগার, এটা একটা মন্দিরের নাম, নিকুম্ভিলা যজ্ঞাগার, এখানে গিয়ে তারা যদি অগ্নি দেবতার কাছে পূজা করত, এটা তাদের বিশ্বাস। রাবণ কিংবা হচ্ছে তার ছেলে মেঘনাদ, তাদের বিশ্বাস হচ্ছে একটা যুদ্ধে যাওয়ার আগে তারা যদি নিকুম্ভিলা যজ্ঞাগার গিয়ে অগ্নি দেবতার পূজা করত, আগুনের যে দেবতা তার পূজা করত, তাহলে কেউ তাদেরকে যুদ্ধে পরাজিত করতে পারতো না। এই বিশ্বাসটা তাদের ছিল। তো এই বিশ্বাসটা পালন করার জন্য কি করলো মেঘনাদ? যুদ্ধ শুরু করার আগে মেঘনাদ গেল কোথায়? নিকুম্ভিলা যজ্ঞাগারে গেল। আচ্ছা, এবং কার জন্য গেল? এই যে অগ্নি দেবতার পূজা করতে গেল। এবং পরবর্তীতে কি হলো? রাবণের অনুজ, রাবণের কিন্তু এক ভাইয়ের নাম কুম্ভকর্ণ, আরেকটা ছোট ভাই আছে তার নাম হচ্ছে বিভীষণ। এই বিভীষণ কিন্তু কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক আছে। এই বিভীষণ কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে। কেমন বিশ্বাসঘাতকতা করেছে? সে লক্ষণকে শত শত প্রহরী, প্রহরী মানে কি জানো? গার্ড। এই প্রহরী বা প্রহরী বা গার্ডের চোখ ফাঁকি দিয়ে, এই নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে এসেছে, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার কি হয়েছে, তখন কিন্তু মেঘনাদ যুদ্ধ করতে যায়নি, ওখানে মেঘনাদ গিয়েছে ওখানে পূজা করতে। এখন যখন মেঘনাদ পূজা করতে গেল তখন কিন্তু তার হাতে কি নাই? অস্ত্র নাই। সে যে যুদ্ধ করবে, অস্ত্র নাই। লক্ষণ জানতো যদি মেঘনাদকে সে অস্ত্র গ্রহণ করার সুযোগ দেয় তাহলে যুদ্ধে সে জিততে পারবে না। এই জন্য লক্ষণ কিন্তু তাকে অস্ত্র গ্রহণ করার সুযোগটুকু না দিয়ে তার বিরুদ্ধে একটা অন্যায় যুদ্ধের অবতারণা করে বা একটা অন্যায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং লক্ষণ ওই যুদ্ধটাতে বিজয়ী হয়। আচ্ছা, এইবার আমাকে একটু তোমাদের যার যা কিছু টুকটাক প্রশ্ন আছে বলে ফেলো, আমি প্রশ্নগুলোর উত্তর করে ফেলি। এতটুকু পর্যন্ত যার যা কিছু প্রশ্ন আছে একটু বলে ফেলো, আমি একটু উত্তর করে ফেলি। ভাইয়া, লাইভটা কি অ্যাপে দেখা যাবে? হ্যাঁ, অ্যাপেই তো স্ট্রিম হচ্ছে। আমাদের অ্যাপ কিংবা আমাদের ওয়েবসাইট থেকে তোমরা লাইভ ক্লাসটা দেখতে পারবা। এটা কি মহাকাব্যের অংশ? হ্যাঁ, শেখ আলিশা, এটা মহাকাব্যের অংশ। মহাকাব্যটা টোটাল 9টা পার্ট, 9টা চ্যাপ্টার। এটা হচ্ছে তার 6th পার্ট, 6 নম্বর পার্টের অংশ। ভাইয়া, ক্লাস কি রেকর্ডেড থাকবে? ক্লাস রেকর্ডেড থাকবে, কিন্তু তুমি লাইভ ক্লাসে এসে পড়েছো, তোমার আবার রেকর্ডেড চিন্তা করার কি দরকার? তুমি এখন লাইভ ক্লাসটা করো। রেকর্ডেডও থাকবে বাবা, কিন্তু করো, আগে লাইভটা করো।
কখন থেকে শুরু হয়েছে ক্লাস? আমাদের সবগুলো ডেমো লাইভ ক্লাস 7টায় আমাদের অফিসিয়াল টাইম, বাট আমরা 6:55 থেকে একটু দেখি, মানে 6:55 থেকে আমরা ক্লাস স্টার্ট করে দিই, তারপর দেখি আমাদের অডিও ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা। মোহাম্মদ শাফিন, দুষ্টুমি করো না, দুষ্টুমি করলে তোমাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হবে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। মেঘনাদ রাবণের কি? আচ্ছা, এটা জ্যোতিময় বিশ্বাস প্রশ্ন করেছে, মেঘনাদ রাবণের কি? রাবণের ছেলে মেঘনাদ, দেখাবো একটু পরে, আমি দেখাবো, ঠিক আছে? ইষ্ট দেবতা মানে হচ্ছে আগুনের দেবতা, তাকে বলা হয় ইষ্ট দেবতা। মায়াদেবীকে, আচ্ছা মায়াদেবী হচ্ছে পুরাণ বা হচ্ছে মিথোলজিতে বিশ্বাস করা হয় যে এক একটা পাওয়ারের জন্য এক একটা দেবদেবতা আছে। যেমন মনে করো গ্রিক যে মিথোলজি, গ্রিক মিথোলজিতে কিন্তু গানের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, এরকম হিন্দু মিথোলজিতেও এক একটা দেবতা আছে। তো মায়াদেবী কি করতো? মায়াদেবীর কাজ হচ্ছে জাদু মন্ত্র এগুলার কাজ করা। তো মায়াদেবীর আনুকূল্য বলতে বোঝানো হচ্ছে যে ম্যাজিক করে এসেছে, বুঝছো? গট ইট? ঠিক আছে, এরপরে চলো একটু আগাই। আচ্ছা, স্টোরিটা শর্ট করে বলতে বলেছে, স্টোরিটা শর্ট করে আমি ক্লাসের লাস্টে যদি টাইম পেয়ে আরেকবার বলবো, আদারওয়াইজ আমি স্টোরিটা এমনি অন দা গোতে বলতে বলতে, মানে পড়াতে পড়াতে আমি আবারও স্টোরি দেখাচ্ছি। ইতোমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে, মানে এই যে তলোয়ারটা মনে করো পকেটের মতো একটা জায়গায় থাকে, এইখান থেকে লক্ষণ তলোয়ারটা বের করছে, এই যে বের করলাম, ঠিক আছে, এই বের করলাম, এখনই মারামারি করব। তো তখন মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণ করার জন্য সময় প্রার্থনা করলে লক্ষণের কাছে, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এখানে একটা ব্যাপার আছে, আগে যখন যুদ্ধ হতো, এখন কিন্তু আমরা যুদ্ধ করি হচ্ছে কি দিয়ে, AK-47 পিস্তল দিয়ে যুদ্ধ করি। তো আগে তো যুদ্ধ এমন ছিল, আগে ছিল তলোয়ার দিয়ে যুদ্ধ, মানে এদিক ওদিক। আমরা আগের আগের বিভিন্ন সিনেমা টিনেমা দেখেছি না, তো ওখানে কি হতো, তলোয়ার দিয়ে যুদ্ধ হতো। তলোয়ার দিয়ে যুদ্ধের সময় একটা রুল প্রচলিত ছিল, ঠিক আছে, যুদ্ধের একটা রুল প্রচলিত ছিল যে তোমার প্রতিপক্ষ যদি নিরস্ত্র হয় তাহলে তাকে আক্রমণ করা যাবে না, এরকম একটা প্রচলিত যুদ্ধের নীতি ছিল, সমর নীতি ছিল। এটা সবাই মেনে চলতো, এই প্রিন্সিপালটা সবাই এটাকে কি করতো, এই আদর্শটাকে সবাই রেসপেক্ট করতো। কিন্তু লক্ষণ এটা করে নাই। লক্ষণ কিন্তু মেঘনাদকে সুযোগ দেয় নাই অস্ত্র গ্রহণ করার, ঠিক আছে? আচ্ছা, ওকে। একজন বলছে যজ্ঞাগার বলতে কি বোঝানো হয়? যেখানে গিয়ে যজ্ঞ করা হয় বা যেখানে গিয়ে পূজা করা হয় ওইটাকে বলা হয় যজ্ঞাগার, বুঝছি? আচ্ছা, অলরাইট। তারপরে দেখি, এ সময় অকস্মাৎ যজ্ঞাগার, এই যে যেটা বলছে যেখানে পূজা করা হয়, যজ্ঞাগারের প্রবেশদ্বারের কাছে, মানে যজ্ঞাগারের যে গেট, গেটের কাছে চোখ পড়ে মেঘনাদের। মেঘনাদ দেখে তার চাচা, পিতৃব্য মানে কি, পিতৃব্য মানে হচ্ছে চাচা, সেখানে চাচা বিভীষণকে সে দেখে, এবং সাথে সাথে সে বুঝে ফেলে কিভাবে লক্ষণ শত শত প্রহরীর চোখ এড়িয়ে একদম যেই জায়গাটাতে মেঘনাদ আছে সেই জায়গায় এসে পৌঁছেছে। এটা তো লক্ষণের আসতে পারার কথা না, যদি ইন্টারনালি ভেতর থেকে কেউ তাকে সহায়তা না করে, সাহায্য না করে, কখনোই কিন্তু লক্ষণের এই জায়গাটাতে এসে পৌঁছানোর কথা না। তো এটা নিয়ে ফার্স্টে একটু কনফিউজ ছিল মেঘনাদ, যে আচ্ছা আসলো কিভাবে লক্ষণ, এই জায়গায় লক্ষণ আসলো কিভাবে। কিন্তু যখন সে তার চাচা বিভীষণকে এই জায়গাটা দেখে ফেলে, তখন কিন্তু সে সাথে সাথে বুঝে ফেলে যে আসলে ঘটনাটা কি ঘটেছে, ঠিক আছে? তোমরা এই কথাটা কি শুনেছো যে ঘরের শত্রু বিভীষণ? একটা বাগধারা এটা, ঘরের শত্রু, ঘরের শত্রু বিভীষণ, এটা শুনেছো কে কে? যারা যারা শুনেছো তারা একটু কমেন্টে লিখো ইয়েস, ঘরের শত্রু বিভীষণ এই বাগধারাটা শুনেছো কে কে? আচ্ছা, আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই, আমাদের আজকের ক্লাসের যে স্লাইডটা, স্লাইডের লিংকটা তোমরা কমেন্টে পিন করা অবস্থায় পাবা, লেখা আছে বিভীষণের প্রতি মেঘনাদের লেকচার শিট। এই লেকচার শিটের লিংকটা আছে, লিংকে ক্লিক করলে তোমরা আজকের ক্লাসের লেকচার শিটটা নামিয়ে নিতে পারবা, ঠিক আছে? এটা তো ক্লাস স্লাইড, লেকচার শিটটা তোমরা নিয়ে নামিয়ে নিতে পারবা। আচ্ছা, মুমতাহিনা বলছে স্যার কাহিনীটা বুঝছি না। কাহিনী বোঝাচ্ছি বাবা, একটু ধীরে ধৈর্য ধরো, ধীমান, একটু ধৈর্য ধরো, কাহিনী বোঝাচ্ছি, দাঁড়া, সমস্যা নেই, ভয়ের কিছু নাই, এত প্যারার কিছু নেই, ধীরে সুস্থে যাই আমরা, ঠিক আছে? ইয়াস, সবাই বুঝছি, হ্যাঁ শুনেছি, তার মানে কেন আচ্ছা, আগে তো আমরা শুনেছি সবসময় যে ঘরের শত্রু বিভীষণ মানে হচ্ছে ঘরের ঘরের কেউ যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আজকে কি তোমরা বুঝলা? ইয়াস, যেমন জেরিম বলছে ইয়াস বাট আই ডোন্ট নো ইটস মিনিং। আচ্ছা, রাইট, সবাই তাহলে এখন বুঝতে পেরেছো? এখন সবাই তাহলে বুঝতে পেরেছো যে এই বাগধারাটা কিভাবে এসেছে, ঘরের শত্রু বিভীষণ বাগধারাটা কিভাবে এসেছে? অকস্মাৎ মানে কি, সুমাইয়া জিজ্ঞেস করেছে, অকস্মাৎ হচ্ছে হঠাৎ। কোথায় অকস্মাৎ আছে? যে অকস্মাৎ মানে হচ্ছে হঠাৎ বা হুট করে, সাডেনলি আছে না, সাডেনলি, হঠাৎ বা হচ্ছে সাডেন, SUDDEN, সাডেন অথবা হঠাৎ। অকস্মাৎ মানে হচ্ছে এইটা,
বুঝতে পেরেছি? আবু সাইদ বলছে ডেমো ক্লাস করছি, আমি কি অ্যাপে গিয়ে ক্লাস করতে পারবো? হ্যাঁ, অ্যাপে গিয়ে অবশ্যই ক্লাস করতে পারবা। অলরাইট। আচ্ছা, জান্নাতুন বলছে ভাইয়া কাহিনীটা বুঝতে কষ্ট হচ্ছে। কোন জায়গাটা বুঝতে কষ্ট হচ্ছে একটু বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা, তোমরা কারা কারা চাও যে কাহিনীটা আরেকবার রিপিট করি? আমি একটা পোল করি, ঠিক আছে? আমাদের ক্লাসে পোলের সুযোগ আছে, আমি একটা ইয়েস নো পোল করি। সো তোমরা যারা যারা চাও শুরু থেকে এখন পর্যন্ত যে কাহিনীটা ঘটেছে সেটা আমি একবার রিপিট করি, তারা বলবা ইয়েস। আর যারা যারা বলবা যে না কাহিনী রিপিট না, আমরা এখান থেকে আগাতে চাই, তারা থামস ডাউন নো দিবা, ঠিক আছে? আমি একটা পোল ফায়ার করে দিই তাহলে। একটা সেকেন্ড, তোমরা এখনই একটা সুযোগ পেয়ে যাবা পোল দেওয়ার। লেটস সি তোমরা যারা যারা চাও যে আমরা, হ্যাঁ, যারা যারা চাও যে আমি কাহিনীটা রিপিট করি, পোলটা দিয়ে দিয়েছি, তোমাদের অ্যাপে চলে গেছে। তো যারা যারা চাও যে আমরা কাহিনীটা রিপিট করি তারা বলো ইয়েস। আর যারা যারা চাও যে না ভাইয়া এখান থেকে আপনি সামনে আগান, কাহিনী পরে বুঝে দিব, তারা দাও নো। পেয়েছো কুইজ? বাংলা কোন বই কিনবা? হায়াত মাহমুদ স্যারের বইটা কিনতে পারো। আর এছাড়া আমরা পড়াতে পারি, আমাদের লেকচার শিট ফলো করলেই হবে, আলাদা করে যে কোনো বই লাগবেই এমনও কিন্তু না, ঠিক আছে? দেখি, আচ্ছা ইয়েস নো ক্লাস ডিসকাশনে লেখা লাগবে না, পোল ফায়ার করেছি, পোলে উত্তর দাও। আচ্ছা দেখি, আবার রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, আবার রিপিট করব। ঠিক আছে, আমি দেখি পোলে কতজন ভোট দিয়েছে। সো প্রায় 86% হচ্ছে ইয়েস আবার রিপিট করেন, আর নো অলরাইট। ঠিক আছে, আমরা বেশিরভাগই চাচ্ছি যে গল্পটা আরেকবার একটু রিপিট করি। ঠিক আছে, চলো গল্পটা একটু রিপিট করা যাক তাহলে। ঠিক আছে, পরে কিন্তু আবার বলতে পারবো না ভাইয়া তো স্লো পড়ালেন কেন, হাই হাই ভাইয়া আমাদের মূল্যবান সময় চলে গেল, আমরা কবিতাটা শেষ করতে পারলাম না, এমনটা যাতে না হয়। চলো আমরা তাহলে একটু শুরু করি আবার। প্রথমে যে স্টোরিটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, দুই ভাই, ভাইয়ের নাম কি? রাম আর লক্ষণ। রাম আর লক্ষণ। আচ্ছা, তোমরা কি ওই শাহরুখ খানের ওই সিনেমাটা দেখেছো মেহুনা? মেহুনাতে মেহুনাতে কিন্তু এই ক্যারেক্টার সবগুলো আছে। মেজর রাম, ঠিক আছে, শাহরুখ খান নিজে। তারপর আরেকটা নায়ক ছিল, তার নাম মনে হয় জায়েদ খান, যায় নাকি, ঠিক আছে, তার নাম ছিল হচ্ছে লাক্সমান, ঠিক আছে, সে যদিও নিজের নাম বলতো লাকি, বাট তার নাম কিন্তু লাক্সমান বা লক্ষণ ছিল। আর ওই যে আরেকটা লোক ছিল সুনীল শেঠি, যে ছিল ভিলেন, তার নাম কি? তার নাম ছিল রাঘবান বা হচ্ছে রাবণ, বুঝছো? আচ্ছা যাই হোক, এখন তো দুই ভাই, রামের বউ হচ্ছে সীতা, তারা গেল কোথায় থাকতে? তারা গেল, এই যে এটা গেল হচ্ছে, তারা হলো কোথায় থাকতে গেল? তারা গেল হচ্ছে বনবাসে থাকতে। বনবাস মানে হচ্ছে তারা বনে তারা সেটেলড হলো, ঠিক আছে, বনে থাকতে গেল তারা। এখন এইদিকে আরেকটা রাজ্য আছে, রাজ্যটার নাম কি? রাজ্যটার নাম হচ্ছে লঙ্কা। যেই যায় লঙ্কা সেই হয় রাবণ। আচ্ছা, তো লঙ্কার রাজার নাম কি? লঙ্কার রাজার নাম হচ্ছে রাবণ। আর রাবণের একটা বোন আছে, বোনের নাম কি? বোনের নাম হচ্ছে শূর্পনখা। ঠিক আছে, এইবার শূর্পনখা করলো কি? একদিন ট্যুরে আসলো। শূর্পনখা একদিন, এই শূর্পনখা একদিন, এটা তো একটা বন, ঠিক আছে, এই বনের মধ্যে শূর্পনখা একদিন ট্যুরে আসলো, ট্যুর করতে আসলো, ঘুরতে আসলো, যে দেখি তো বনের মধ্যে কি হয়। গেল, ঠিক আছে, গিয়ে তার ভালো লেগে গেল বিবাহিত পুরুষ রামচন্দ্রকে, ঠিক আছে, রাঘব রামচন্দ্র বা রামকে তার ভালো লাগলো। সে কি করলো? শূর্পনখা রামকে প্রপোজ করলো। রাম বলল কি যে রিজেক্টেড। রাম তার প্রপোজালে রিজেক্টেড সিল মেরে দিল, কারণ রামের কিন্তু ওয়াইফ আছে সীতা। ভালো কথা। এরপরে শূর্পনখা একটু তো অফেন্ডেড হলোই, অপমানিত হলোই। একজন বলছে গল্পটার নাম কি? গল্পটার নাম হচ্ছে ফারহান ভাইয়ার মুখে শোনা রাম রাম লক্ষণের গল্প। এইবার শোনো। ওকে, এখন এই শূর্পনখা ফার্স্টে প্রপোজ করলো রামকে, রাম রিজেক্ট করে দিল। তারপর শূর্পনখা প্রপোজ করলো কাকে? লক্ষণকে। সো লক্ষণকেও প্রপোজ করলো, লক্ষণও রিজেক্ট করে দিল। তখন শূর্পনখার তো মাথাটা ভীষণ গরম, যে কি এত বড় কথা, এত বড় স্পর্ধা, আমি লঙ্কার রাজা রাবণের, আমি লঙ্কার রাজা রাবণের বোন শূর্পনখা, আমাকে রিজেক্ট করে দিল কোথাকার কোন রাম আর লক্ষণ, মানে দুইজনই রিজেক্ট করে দিয়েছে, পরপর দুইটা রিজেকশন। বুঝো অবস্থাটা কি, মানে খুবই অফেন্ডেড হয়েছে। কে? শূর্পনখা। শূর্পনখা ভাবলো যে আচ্ছা, নিশ্চয়ই আমাকে যে রিজেক্ট করেছে রাম আর লক্ষণ দুইজনই আলাদা আলাদা ভাবে, এর জন্য দায়ী কে?
সীতা। শূর্পণখা ওদের ওদের বংশটা কি? ওদের বংশটা কিন্তু ওরা কিন্তু রাক্ষস, বেসিক্যালি ওরা কিন্তু মানুষ না, ঠিক আছে, ওরা কিন্তু রাক্ষস। শূর্পণখা প্রতিশোধ নিতে গিয়ে কি করলো? শূর্পণখা প্রতিশোধ নিতে গিয়ে কাকে খেতে গেল জানো? শূর্পণখা খেয়ে ফেলতে গেল হচ্ছে সীতাকে। মানে সে ভাবলো যে তার রাম আর লক্ষণের কাছ থেকে ডাবল রিজেকশনের কারণ হচ্ছে সীতা, এই জন্য প্রতিশোধ নিতে গিয়ে সে সীতাকে খেয়ে ফেলতে গেল। সীতাকে যখন খেয়ে ফেলতে গেল, লক্ষণ দেখলো যে আরে বাবা, আমার ভাবিকে আক্রমণ করছে এক রাক্ষস। লক্ষণ করলো কি, শূর্পণখার নাকটা দিল কেটে। ঠিক আছে, নাকটা দিল হচ্ছে কেটে। এখন শূর্পণখার কি কাটা? শূর্পণখার নাক কাটা। আমরা তাকে কি বলতে পারি? নাক কাটা শূর্পণখা। তো এই কাটা নাক নিয়ে শূর্পণখা গেল, তার শূর্পণখা ফেরত গেল। শূর্পণখা ফেরত গিয়ে তার ভাই রাবণকে বলল যে ভাইয়া আমার নাক কেটে দিয়েছে রাম আর লক্ষণ মিলে। কিন্তু রাম আর লক্ষণের সাথে এখানে যে ঘটনাটা সে ঘটিয়েছে, সে রামকে প্রপোজ করেছে, সে লক্ষণকে প্রপোজ করেছে, রিজেক্টেড হয়ে সীতাকে খেয়ে ফেলতে গেছে, এই সকল ঘটনা কিন্তু সে আর বলল না। এই যে যখন ঘটনাগুলো বললো না, ঠিক আছে, এই যে যখন ঘটনাগুলো কে বললো না, এই যে যখন ঘটনাগুলো গিয়ে বললো না, তখন রাবণ ভাবলো কি, এত বড় স্পর্ধা, আমার বোনের নাক কেটে দিয়েছে এবং সীতাকে তো দায়ী করেছে অলরেডি এই ঘটনার জন্য, শূর্পণখা কিন্তু দায়ী করেছে সীতাকে। তখন রাবণ কি করলো? রাবণ আবার আসলো ওই লঙ্কা থেকে। রাবণ আসলো, এসে সীতাকে অপহরণ করলো, অপহরণ করে সীতাকে নিয়ে আসলো লঙ্কায় এবং তাকে অপহরণ করে বন্দি করে রাখলো। এদিকে রাম বলে হায় হায় আমার বউ ছিনতাই হয়ে গেছে, আমার বউকে অপহরণ করে ফেলছে। আর ওইদিকে লক্ষণ বলে আয় হায় আমার ভাত রানবে কি এখন, ভাবিকে নিয়ে গেছে, ভাবিকে তুলে নিয়ে গেছে। তো রাম আর লক্ষণ মিলে তখন কি করলো? রাম আর লক্ষণ মিলে তখন অ্যাটাক করতে গেল সীতাকে উদ্ধার করার জন্য। রাম আর লক্ষণ মিলে লঙ্কা আক্রমণ করলো। এই পর্যন্ত কি বুঝছি কিনা বলো? এই পর্যন্ত কবিতার নাম কি? আল্লাহ, সামিয়া তাবাসসুম বলছে কবিতার নাম কি? এই প্রসঙ্গে আমার ছোটবেলায় আমার শিক্ষক বলেছিল, সারা রাত করিলাম পাঠ গীতা, সকালে সে উঠিয়া জিজ্ঞাসিল কার বাবা সীতা। ঠিক আছে, এতক্ষণে বলছে কবিতার নাম কি? এটা কবিতা না, না এটা হচ্ছে গল্পটা। মানে কবিতাটা কোন কনটেক্সটে লেখা, কোন প্রেক্ষাপটে লেখা, এটা ওই ওই গল্পটা, ওই ঘটনাটা যে কি নিয়ে লেখা, বুঝছো? এইবার বলো, আমরা কি এইবার বুঝতে পেরেছি? এইবার ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলি। সুবর্ণা জি বলেছে। তারপরে আরো দেখি কমেন্ট দেখি তোমাদের। ইয়াস, ঠিক আছে। আচ্ছা, তাসফিয়া বলছে শূর্পণখা রুটস অফ অল প্রবলেম। ওকে, অলরাইট। বিভীষণের প্রতি মেঘনাদ, হ্যাঁ কবিতাটার নাম হচ্ছে। খুব মজা, বুঝতে পেরেছো? আচ্ছা, তো ঘটনাটা কি জানো? ঘটনাটা হচ্ছে এই যে পুরো গল্পটা, এই গল্পটা না তোমাদের বইতে তোমরা কোথাও পাবা না, মানে তোমাদের বইতে লেখা নাই এটা। এই কারণেই দেখা যায় যে স্টুডেন্টরা অনেক ভয় পায় চেষ্টাকে। কারণ কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বললো যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে একদম আউট অফ নোওয়্যার কবিতাটা শুরু হয়ে যায়। কোনো ঘটনা নাই, কোনো কনটেক্সট নাই, কোনো কাহিনী নাই, কেন কার সাথে কার কি মারামারি আমরা কিছুই জানি না। হঠাৎ করে কবিতা শুরু হয়ে গেল এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তো তখন তো স্টুডেন্টদের মানে মাথা উড়ে যাওয়াটাই স্বাভাবিক, তাই না? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার, অলরাইট। আচ্ছা, ইসমাম বলছে এরপরে কি হলো? এরপরে কি হলো ওইটা তো পড়াবো, ওটা পড়াতে দাও। আচ্ছা, আমি আগে থেকে জানি। বর্ষণ বলছে আমি আগে থেকে জানি গল্পটা। তো বর্ষণ গল্পটা ক্রস চেক দিয়ে দেখো তো কোথাও কোনো ভুল টুল আছে। আচ্ছা, এরপর আমি বলি এরপরে গল্পটা কোথায় গেল। গল্পটা আগে ক্লিয়ার করি, তাহলে কবিতাটা বুঝতে সুবিধা হবে। এরপরে কি বললাম? রাম আর লক্ষণ মিলে যুদ্ধ করতে গেল লঙ্কা। যুদ্ধ করতে গিয়ে প্রথমে রাম আর লক্ষণের হাতে মারা পড়লো কে জানো? রাবণের ভাই কুম্ভকর্ণ। প্রথম ডেট, ঠিক আছে, কুম্ভকর্ণ ডেট। এই যে আরেকটা কালি দিয়ে লিখি, প্রথম ডেট কি হলো? প্রথম ডেট হলো কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কে? কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই। কুম্ভকর্ণ ডেট, ঠিক আছে। এরপরে রাম আর লক্ষণের হাতে মরলো কে? তার আরেক ছেলে, মানে বড় ছেলে বীরবাহু। তো যুদ্ধে রাম লক্ষণের হাতে যখন রাম লক্ষণ মিলে একত্রিতভাবে লঙ্কা আক্রমণ করলো, তখন রাবণের ভাই কুম্ভকর্ণ এবং তার বড় ছেলে বীরবাহু রাম আর লক্ষণের হাতে মারা পড়লো। এরপরে রাবণ করলো কি? রাবণ তার পক্ষ থেকে অন বিহাফ অফ হিম যুদ্ধ পরিচালনার ভার কাকে দিল? তার ছোট ছেলে মেঘনাদকে দিল। মেঘনাদই কি হবে? মেঘনাদী এখন থেকে তার সেনাপতি হবে। বুঝতে পেরেছি? মেঘনাদ কি হবে? মেঘনাদী এখন থেকে তার সেনাপতি হবে।
আচ্ছা, অলরাইট, ক্লিয়ার এই পর্যন্ত। এইবার দেখো, এখন মেঘনাদ, এখন রাম আর লক্ষণ যখন প্রথমে যুদ্ধ শুরু করেছিল, সে রাম আর লক্ষণের মূল লক্ষ্য তো আসলে রাবণকে পরাজিত করা এবং সীতাকে ফেরত নিয়ে যাওয়া, কিন্তু রাম আর লক্ষণ যুদ্ধতে প্রথমে তারা আক্রমণ করলো হচ্ছে কুম্ভকর্ণকে, কুম্ভকর্ণকে মেরে ফেললো, তারপরে তারা আক্রমণ করলো বীরবাহুকে, বীরবাহুকে মেরে ফেললো। এইবার এখান থেকে নেতৃত্ব দিবে কে? এইবার এখান থেকে নেতৃত্ব দেবে হচ্ছে মেঘনাদ। তাহলে রাম আর লক্ষণের কাকে মারতে হবে এইবার? এইবার রাম আর লক্ষণকে মারতে হবে কাকে? মেঘনাদকে মারতে হবে। ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এইবার বলো আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ সামিয়া, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমরা রেকর্ডেড পেয়ে যাবা, সমস্যা হবে না। ডান, বুঝছি। আচ্ছা, একজন বলছে ভাইয়া পিন করা লিঙ্ক কাজ করছে না কেন? লিঙ্কটা একটু কপি করে তুমি অন্য কোথাও নিয়ে কাজ করো, তাহলে হবে। বীরবাহু কার ছেলে? পূজা বলেছে বীরবাহু কার ছেলে? বীরবাহু রাবণের ছেলে। দেখাবো বাবা, এটা এটা আমি দেখাতে চাইতো। আমরা কি একটু গাটা দেখাবো? আমি কি একটু তোমাদেরকে, তোমরা একটু স্ক্রিনশট নাও এটা, ঠিক আছে? আমি তোমাদেরকে এমনিতে একটু ফ্লো চার্টটা দেখাই। চলো, অকস্মাৎ মানে কি? সুমাইয়া জান্নাত জানতে চাইছে অকস্মাৎ হচ্ছে হুট করে বা হঠাৎ, সাডেনলি। আচ্ছা, আমি একটু পড়ার ফ্লোটা ব্রেক করে আমি তোমাদেরকে একটু এইটা দেখাই, তাহলে তোমাদের কাছে মনে হয় ক্ল্যারিটি আসবে, ঠিক আছে? কার ছেলে কে, কার মেয়েকে, এইটা না দেখালে তোমরা আসলে অনেকেই বুঝতে পারছো না। স্লাইডটা পেলে সবকিছু ক্লিয়ারলি বুঝবে। চলো দেখি আমরা একটু। তো প্রথমত দিলীপ, দেখো একটা একটা করে আসো, আমার সাথে বুঝো, বেশি পণ্ডিতি করবে না, আমার সাথে বুঝো, একটা একটা করে ধাপে ধাপে যাবো, তাহলে সবই বুঝবা। দিলীপ, দিলীপের ছেলে রঘু, রঘুর ছেলে অজ, অজের ছেলে দশরথ, বুঝছো? তার মানে দশরথের বাবা অজ, অজের বাবা রঘু, রঘুর বাবা দিলীপ। এতটুকু ক্লিয়ার? তারপরে দেখো, দশরথের তিন বউ। দশরথের কয় বউ? এই যে এখানে লিখে দিই, স্ত্রী। তিন বউ দশরথের, তিন বউ। একজনের নাম হচ্ছে কৌশল্যা, একজনের নাম হচ্ছে কৈকেয়ী, আরেকজনের নাম হচ্ছে সুমিত্রা। তিন বউ, ঠিক আছে? কৌশল্যার সন্তান হচ্ছে শান্তা আর রাম। তাহলে আমার লাগবে কাকে এখান থেকে? আমি দেখি রামকে আমার লাগবে। কৈকেয়ীর পুত্র হচ্ছে ভরত, সুমিত্রার পুত্র হচ্ছে লক্ষণ আর শত্রুঘ্ন। তার মানে আমরা দেখলাম লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা, আর রামের মায়ের নাম হচ্ছে কৌশল্যা। এখন কি বুঝতে পারছো যে রাম আর লক্ষণ ওরা কিন্তু সৎ ভাই, মানে তারা কিন্তু সহোদর না, বা হচ্ছে আপন ভাই না। ক্লিয়ার? হ্যাঁ, রেকর্ডেড পাবা। জি স্যার। ক্লাস কতক্ষণ? ক্লাস নেব হচ্ছে আমরা 8:30 পর্যন্ত। আমরা আজকে, ঠিক আছে, আমরা আজকে কবিতার ব্যাখ্যা ট্যাখ্যাতেও যদি যাওয়ার সময় না হয় যাব না, আমরা জাস্ট কবিতার কনটেক্সটটা বুঝি, কবিতার পিছনে যে গল্পটা আছে সেই গল্পটা বুঝি, তাহলে কবিতাটা এমনি সহজ মনে হবে। বুঝছো? এইটা বুঝছো? এখন বলো, আমি সরে দাঁড়াই একটু, এবার তোমরা দেখো তো একটু কার ছেলেকে, আমি একবার বলি তোমরা একটু মিলাও। দিলীপের ছেলে রঘু, রঘুর ছেলে অজ, অজের ছেলে দশরথ। দশরথের তিন বউ, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যার এক মেয়ে এক ছেলে শান্তা রাম, কৈকেয়ীর এক ছেলে ভরত, সুমিত্রার দুই ছেলে লক্ষণ আর শত্রুঘ্ন। তার মানে আমরা এখান থেকে পেলাম রামের মায়ের নাম হচ্ছে কৌশল্যা আর লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। ক্লিয়ার? এবং রাম আর লক্ষণ হচ্ছে সৎ ভাই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ভাই, এটা কোন লেখকের লেখা? এটা আমি আজকে, সত্যি কথা, এটা আমি আজকে আবিষ্কার করেছি। ঠিক আছে, তোমাদের জন্য পড়ে বের করেছে, রামায়ণ পড়ে, বাল্মীকির লেখা, বেসিক্যালি ঋষি বাল্মীকির লেখা। তো এটা আমি আজকে আবিষ্কার করেছি, মানে অনেক 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 কিছু ঘাটাঘাটি রিসার্চ করে বের করেছি। আচ্ছা, এখন দেখি, দেখেছো না? দেখি এবার তোমাদের মনোযোগ পরীক্ষা করব, দেখি পারো কিনা। লক্ষণের মায়ের নাম কি? আমি একটা পোল ফায়ার করে দিই, লক্ষণের মায়ের নাম কি দেখি, তোমাদের পড়ালেখার কার কি অবস্থা দেখি। অল রাইট, দেখি তো তোমরা পারো কিনা। হ্যাঁ, পোলটা ফায়ার করে দিয়েছি, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা এখন। হুম,
তো লক্ষণের মানে নাম কি? সুমিত্রা, নিকষা সতী, সৌদামিনী, অন্নপূর্ণা। তো আমরা একটু দেখি, অন্নপূর্ণা সৌদামিনী তো আমরা পাইনি, নিকষা সতী আর সুমিত্রার মধ্যে কোন একটা হবে, দেখি তো পারো কিনা। আমরা এরপর লিডার বোর্ডেও যাবো, দেখবো যে কারা সবার আগে উত্তর দিয়েছে। যারা যারা ক্লাস ডিসকাশনে উত্তর দিচ্ছ তাদের জন্য বলছি পোলে উত্তর দাও, পোলে, পোল। ওকে, সো প্রায় 96% স্টুডেন্ট বলছো, 98 ইভেন সুমিত্রা। ওকে, অল রাইট, আমার স্টুডেন্ট 99% হয়ে গেছে। বিশ্বাস করো আমি আমার কোন ক্লাসে এত ভালো পার্টিসিপেশন পাইনি যে সবাই প্রায় সঠিক উত্তর দিচ্ছে। কারেক্ট আনসার দেখে নিব। আচ্ছা, কারেক্ট আনসারও দেখবো আর লিডার বোর্ডও দেখবো যে কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হলো। ঠিক আছে, কারেক্ট আনসার সুমিত্রা অবভিয়াসলি। এবার আমরা একটু রেজাল্টটা দেখে নিই। আমি তোমাদেরকে রেজাল্টটা বলি যে কারা কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে এবং অনওয়ার্ডস। ওকে, ফার্স্ট হয়েছে মুসাদ্দিকা মনির, ওর সময় লেগেছে 0.67 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়। সেকেন্ড হয়েছে আফরাহিমি, থার্ড হয়েছে তাশফিক হাসান তুরহান, ফোর্থ হয়েছে সাকিব, ফিফথ হয়েছে বাইজিদ রহমান, সিক্সথ হয়েছে নাবিলা। অল রাইট। সেভেন্থ হয়েছে সাবিহা আক্তার, এইথ হয়েছে আশিল হোসাইন, নাইন্থ হয়েছে মুশফিকা রহমান এবং 10th হয়েছে লামিয়া এশা। লামিয়া এশার সময় লেগেছে 1.08 সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট যে হয়েছে তার সময় লেগেছে 0.67 সেকেন্ড মুসাদ্দিকা মনির, এবং 10th যে হয়েছে লামিয়া, ওর সময় লেগেছে 1.08 সেকেন্ড। কেমন লাগলো তোমাদের লিডার বোর্ডটা বলো? খুশি সবাই? পেরেছো? আমরা কি রাম লক্ষণের জন্ম পরিচয়টা বুঝতে পেরেছি? মানে তাদের যে বংশের যে গতিটা, এটা বুঝতে পেরেছি সবাই? ডান, বুঝছি। আচ্ছা, এইবারকে আমরা মেঘনাদেরটা একটু দেখতে চাই। চলো আমরা এবার একটু মেঘনাদেরটা দেখি। এইবার দেখো মেঘনাদের ঘটনাটা কি। তো এক লোক, তার নাম ছিল হচ্ছে বিশ্রবা। কি নাম? বিশ্রবা। বিশ্রবার বইয়ের নাম হচ্ছে, আমাদের বইতে আছে নিকষা, বাট এটা আরেকটা, তার একটা অল্টারনেট নাম, আরো একটা নাম হচ্ছে কি, কৈকসী, দুইটাই আছে। বিশ্রবা হচ্ছে পুরুষ যিনি, তার নাম, এবং তার স্ত্রীর নাম হচ্ছে নিকষা। মানে আমরা এই পুরো লেখায় নিকষাই পাবো, বাট আরো একটা অল্টারনেট নাম আছে, তোমাদের জানার সুবিধার্থে জানিয়ে দিলাম, সেটা হচ্ছে কৈকসী। আচ্ছা, তো তাদের অনেক পুত্র কন্যা। কি কি? কুম্ভকর্ণ। আমরা যাদের যাদের নাম পাবো আমাদের এই কবিতাটার মধ্যে তাদের নামটা একটু মার্ক করবো, বাকিদেরটা মার্ক না করলে হবে। আমরা পাবো হচ্ছে কুম্ভকর্ণের নাম, রাবণের নাম, বিভীষণের নাম এবং শূর্পণখার নাম। এছাড়াও রয়েছে খরা, দূষণ, অহিরাবণ, কুম্ভিনী। তাদের নিয়ে আলাপ আমরা এই কবিতাটায় পাবো না। আমরা এখানে মোটামুটি 4 জনের নাম পাবো, বিভীষণ, রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা। তো শূর্পণখাকে তো আমরা আগেই চিনি, ঠিক আছে। শূর্পণখাকে আমরা কি বলতে পারি? ঘসেটি বেগম বলতে পারি। শূর্পণখাকে বলো তো তোমাদের কি মতামত? শূর্পণখাকে কি আমরা ঘসেটি বেগম বলবো? দেখি তোমরা একটা ভোট দাও, ইয়েস অর নো। শূর্পণখাকে কি ঘসেটি বেগম বলা যায়? আচ্ছা, আফরাহিমি বলেছে আজকে প্রথমবারের মতো লিডার বোর্ডে নাম এসেছে, খুবই খুশি, কংগ্রেচুলেশন আফরাহিমি। আসমাউল হোসনা লিন মন খারাপ করছে 57তম হয়েছে থেকে। একদম মন খারাপ করার কিছু নাই। আজকে ইভেন পড়া দেখো, তোমাদের ব্যাচের সবচেয়ে অ্যাডভান্স স্টুডেন্ট যারা পড়ালেখা স্টার্ট করে দিয়েছে, অন্যরা কিন্তু পড়ালেখা স্টার্টও করে নাই। আমাদের ইভেন পেইড কোর্স শুরু হবে আর 10 দিন পরে, মানে জুন মাসের 3 তারিখ থেকে বেসিক্যালি বাংলা ক্লাস শুরু হবে। এর আগেই তোমরা পড়ালেখা স্টার্ট করে দিয়েছো, ঠিক আছে। সো ঘসেটি বেগম, শূর্পণখা, ঘসেটি বেগম, শূর্পণখা, ঠিক আছে। আচ্ছা, এখন রাবণের দুই পুত্র নাম জানতে হবে। একজনের নাম হচ্ছে বীরবাহু। আর বীরবাহু কিন্তু কে ডেট কে, যুদ্ধ শুরু হওয়ার আগেই মারা গেছে কে? আমাদের এই কবিতাটা শুরু হওয়ার আগেই মারা গেছে কে জানো? যে কবিতাটা শুরু হওয়ার আগেই মারা গেছে কুম্ভকর্ণ। ডেট, মারা গেছে হচ্ছে বীরবাহু। আর যুদ্ধের শেষে, আজকে আমরা ওই পর্যন্ত যাব না, লাস্ট পার্ট পর্যন্ত, যুদ্ধের শেষে মেঘনাদও মারা যাবে। আর বিভীষণ কি করেছে? ঘরের শত্রু বিভীষণ, ঠিক আছে। ঘরের শত্রু বিভীষণ কি করেছে? বেঈমানি করেছে। বেঈমান মীর জাফর। আচ্ছা, বেঈমান না লিখে কি লিখতে পারি? মীর জাফর, ঠিক আছে। কে মীর জাফর? বিভীষণ হলো আমাদের মীর জাফর। এইবার কি আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়েছে যে কার ছেলে কে, কার মেয়ে কে, কার কে কি? এইটা কোনো বইতে দেওয়া নাই, এটা জাস্ট আমি তোমাদের জন্য রিসার্চ করে, আজকে আমার এই ক্লাসটা নেওয়ার আগে আমি আজকে 3টা থেকে 4টা 5টা 6টা 7টা 4 ঘন্টা পড়ালেখা করছি জাস্ট এই ক্লাসটা নেওয়ার জন্য, বুঝছো?
আমাদের পেইড কোর্সে সবসময় এটা হয় যে আমি ফর এক্সাম্পল আমি যদি অ্যাডমিশনের একটা ক্লাস নেই, 2 ঘন্টার একটা ক্লাস নিলে আমি সেটার জন্য হয়তো 4-5 ঘন্টা আমার পড়ালেখা করে জাস্ট ওই দিনেই। অ্যান্ড পড়ালেখা ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আমি 8 বছর ধরে বাংলা পড়াই স্টিল, এবং বিভীষণের প্রতি মেঘনা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমি পড়াচ্ছি, কিন্তু আই ফিল দ্য সেম সর্ট অফ এক্সাইটমেন্ট। প্রথমবার পড়ানোর সময় আমার কাছে যেরকম এক্সাইটেড লেগেছিল, আরে এই জিনিসটা এরকম, আমি আমার স্টুডেন্ট লাইফে কেন এটা ফিগার আউট করতে পারলাম না। আমার আফসোসও হয়, আবার এক্সাইটেড লাগে, ইয়েস এটা আজকে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াবো, ওরা কিন্তু অনেক এন্টারটেইনড হবে, ওদেরকে এই গল্পটা বলবো, ওদেরকে এই স্টোরিটা বলবো, এই এক্সাম্পলটা ওদেরকে দিব, ওদের কিন্তু অনেক ভালো লাগবে। তো এই এক্সাইটমেন্টটা আমার মধ্যে এখনো কাজ করে। 8 বছর ধরে পড়াচ্ছি, ইনশাল্লাহ আরো পড়াবো তোমরা যদি সাথে থাকো। তো স্টিল আই ফিল দ্য সেম এক্সাইটমেন্ট। আচ্ছা, তাস বলেছে স্যার আরেকবার বলেন। কি আরেকবার বলবো একটু বলো? বলতে তো কোনো সমস্যা নেই, আরেকবার কি বলবো সেটা বলে দিচ্ছি। বুঝি নাই, কিসের ব্যাখ্যা আরেকবার দেবো? স্যার এইটা আরেকবার বলবো। আচ্ছা এইটা আরেকবার বলবো। আচ্ছা এগুলো মুছে ফেলি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো আবার বলি, হ্যাঁ কোন কালিটা নেব? সাদাটা নেই। তো কুম্ভকর্ণ, রাবণ, বিভীষণ, খরা, দূষণ, শূর্পণখা, অহিরাবণ, কুম্ভিনী, এই 8 ভাই বোনের বাবার নাম হচ্ছে বিশ্রবা। বাবার নাম হচ্ছে বিশ্রবা, আর মায়ের নাম আমরা বইতে পড়বো হচ্ছে নিকষা সতী, অর্থাৎ মায়ের নাম আমরা বইতে পাবো নিকষা, বাট তার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কৈকসী। ওইটা আমাদের কৈকসী মনে না থাকলে হবে, আমরা জানবো যে রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা, খরা, দূষণ, ঠিক আছে, যত খারাপ কিছু আছে সবকিছু, হ্যাঁ তাদের বাবার নাম হচ্ছে বিশ্রবা আর মায়ের নাম হচ্ছে নিকষা। ওকে অলরাইট। এখন তাদের ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 8 জন। কয় ছেলে মেয়ে? 8 ছেলে মেয়ে। কি কি নাম? কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ খালি ঘুমায়। রাবণ, বিভীষণ, খরা, দূষণ, শূর্পণখা, অহিরাবণ, কুম্ভিনী। এই কবিতাটার মধ্যে 8 ভাই বোনের মধ্যে 4 জনের উল্লেখ পাই। কোন 4 জন? আমরা উল্লেখ পাই হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ যুদ্ধের আগেই, মানে কবিতাটা শুরু হওয়ার আগেই হি ইজ ডেড, কুম্ভকর্ণ। আচ্ছা তারপরে আমরা পাই হচ্ছে রাবণ। রাবণকে? রাবণ হচ্ছে লঙ্কার রাজা, মেইন যে লঙ্কার তখন যে রাজা সে হলো রাবণ। এবং তার চাচা, মানে সরি মেঘনাদের চাচা বা রাবণের ভাই হচ্ছে বিভীষণ, সে হচ্ছে বাটপার, সে বেইমানি করে তার স্বজাতির সাথে, তার পরিবারের সাথে। এরপর আছে খরা, দূষণ, শূর্পণখা। শূর্পণখা কি করে? শূর্পণখা ঘসেটি বেগম গিরি করে। শূর্পণখা তার ভাইকে মানে রাবণকে উস্কানি দেয় রাম আর লক্ষণের বিরুদ্ধে, এবং সীতাকে উঠিয়ে আনতে সে কি করে? উস্কানি দেয়। বুঝছো? ক্লিয়ার? রেকর্ডেড ক্লাস কোথায় পাবা? রেকর্ডেড ক্লাস গাতেই পাবা, আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে পাবা, একই রকম, জাস্ট লগ ইন করবা তাহলেই পাবা ডেমো ক্লাসের জায়গায়। ইন্টারে কি এই কবিতা আছে? চমৎকার একটি প্রশ্ন করেছে আয়েশা। এটা ফুল সিলেবাসে থাকা একটা কবিতা। সো তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষাটা ফুল সিলেবাসে হয়েছে, মোস্ট লাইকলি তোমাদের এইচএসসি পরীক্ষাটা ফুল সিলেবাসে হবে, এই জন্য আমরা শুরুই করেছি একদম সবচেয়ে কঠিন কবিতাটা দিয়ে। বিশ্বাস করো, আজকের এই কবিতাটা যদি তুমি শিখে ফেলতে পারো বাংলায়, তুমি বলতে পারো বাংলার 50% আমার ডান, বাংলা নিয়ে আমার আর কোনো ভয় ডরের কিছু নেই, বাংলায় আর কি আছে, বিভীষণের প্রতি মেঘনা দিয়ে আমি পারি। আমার কিন্তু একটা টার্গেট থাকে সবসময়, সেটা হচ্ছে আমার স্টুডেন্টদেরকে আমি এমন ভাবে পড়াতে চাই যাতে করে স্টুডেন্টরা পরবর্তীতে অন্যদেরকে পড়াতে পারে। আমার সবসময় টার্গেট এটা থাকে, আমি তোমাকে এমন ভাবে পড়াবো আমার ক্লাসে যাতে করে তুমি তোমার অন্য বন্ধু বান্ধবীদেরকেও পড়াতে পারো। আজকে ক্লাসে কবিতা কি শেষ হবে না? আজকে ক্লাসে শেষ হবে না, কারণ আমাদের পেইড কোর্সেও এই ক্লাসটা 2টা পার্টে ডিভাইডেড, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আজকে আমরা ফার্স্ট পার্টটা নিয়ে আগানোর প্ল্যান, সেকেন্ড পার্টটা আজকে ক্লাসে শেষ হবে না, কারণ কবিতাটা কিন্তু বড়, কবিতাটা কঠিনও, কবিতাটা বড়। এই জন্য আমরা একটা ক্লাসে 1.5 ঘন্টার একটা ক্লাসে আমরা পুরো কবিতাটা পেইড কোর্সেও শেষ করি না, আজকে ফ্রি ক্লাসে তো শেষ করতে পারার প্রশ্নই আসে না, কারণ আজকে তো অনেক ক্যাটাগরির অনেক রকম প্রশ্ন আসছে সবার কাছে। ক্লিয়ার সবাই? আচ্ছা ভাইয়া এসএস নিব, ওকে, স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে ফেলো। কলেজে যখন পরীক্ষা হবে ক্লাস কি তখনও চলবে? জয় বিশ্বাস বলেছে। আচ্ছা ঠিক আছে, না ভাইয়া তখনও পরীক্ষা আমরা নিব না, আমরা সরি তখন আমরা ক্লাস নিব না, তখন আমরা একটু মানে তোমাদের পরীক্ষার সাথে অবভিয়াসলি আমরা মিলিয়েই চলবো, কারণ তোমরাই তো আমাদের এই পুরো ক্লাসের প্রাণ, তাই না? তোমাদের বাদ দিয়ে আমরা চলতে পারি? মনে করো তোমার কলেজে পরীক্ষা চলছে, তুমি ক্লাসে নাই, আমি ক্লাস চালিয়ে গেলাম, তাদের লাভ কি হলো? ক্লিয়ার?
আচ্ছা, বিভীষণ চাচা মানে বুঝি নাই, বায়েজিৎ বলছে। আচ্ছা, বিভীষণ চাচা মানে বুঝো নাই? বিভীষণ হচ্ছে এই যে মেঘনাদ আর বীরবাহু, ওদের বাবাকে, ওদের বাবা হচ্ছে রাবণ। তাহলে সবাই তোর চাচা, কুম্ভকর্ণ ওর চাচা, বিভীষণ চাচা, ঠিক আছে, সবাই ওর চাচা না? তো বিভীষণ হচ্ছে কার চাচা? মেঘনাদের চাচা। এই কবিতায় আমরা তাই পাবো। আচ্ছা চলো এইবার ভাইয়া খাতায় কি নোট করবো? ইশরাত বলেছে আজকে নোট করার দরকার নেই, কারণ এখনো তোমাদের কলেজ, তোমাদের হচ্ছে লাইফের একটা ট্রানজিশনাল ফেজ চলছে, যখন তোমরা একটু টুকটাক ছুটি ছাটা কাটাচ্ছ। আজকে এত সিরিয়াস হয়ে পড়ালেখা করার দরকার নেই ভাই আপু, আজকে জাস্ট এনজয় করো। আজকে জাস্ট এনজয় করো। আজকে তোমরা আমাকে যত জ্বালাইতে পারো জ্বালায় নাও, ঠিক আছে? যখন তোমাদের পড়ালেখা স্টার্ট হয়ে যাবে তখন সব জ্বালানোর, ঠিক আছে, সব জ্বালাময়ী জ্বালার প্রতিশোধ নেওয়া হবে। তখন আমি তোমাদেরকে কান টেনে পড়ালেখা আদায় করে নেবো। যাই, নোট করছো, এজবলি করছো, ঠিক আছে? তখন দেখা যাবে। আজকে এনজয় ইয়োরসেলফ, আজকে জাস্ট আমার ক্লাস দেখো, এটাকে জাস্ট একটা টিভি শোর মতো মনে করে দেখো, আজকে নোট টোট করা লাগবে না। অলরাইট? শূর্পণখা, আরে জেরিন, শূর্পণখা তাহলে ফুপি? উত্তর হচ্ছে হ্যাঁ, শূর্পণখা মেঘনাদ আর বীরবাহুর ফুপি। অলরাইট, ঠিক আছে। কৈকশী আর নিকষা কি একই জন কিনা? হ্যাঁ, কৈকশী আর নিকষা একই জন, ঠিক। পেইড কোর্সে কি ফুল কোর্স কমপ্লিট করা হবে? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, পেইড কোর্সে আমরা ফুল সিলেবাসে কমপ্লিট করব। আগাই তাহলে কবিতাটায় চলে যাই। এবার আমরা তো দুইটাই দেখে ফেলাম। আমরা মেঘনাদের বংশ পরিচয় দেখলাম, এই যে মেঘনাদের বংশ পরিচয় আমরা দেখলাম, আমরা রাম আর লক্ষণের বংশ পরিচয় কিন্তু দেখলাম। ক্লিয়ার এইটুকু? এইবার চলো আমরা একটু কবিতাটার দিকে যাই, দেখা যাক কবিতাটায় কি বলা হচ্ছে। শব্দার্থ টিকা আছে ক্লাসের স্লাইডে, এটা তোমাদের বইতেও যেহেতু আছে পাবা, সো এইখানে আমরা আর যাচ্ছি না, আমরা চলে যাই হচ্ছে কবিতায়। চলো আজকে একটু কবিতাটা পড়ি। এতক্ষণে অরিন্দম, অরিন্দম মানে কি? অরিন্দম মানে হচ্ছে অরিকে দমন করে যে। এতক্ষণে অরিন্দম, অরিন্দম মানে কি? অরিন্দম মানে হচ্ছে যে অরিকে দমন করে। অরিকে বলতে পারবা? আচ্ছা, রিভা মনে বলছে কোনটা চাটা কোনটা ফুফা বুঝে যায় না, কি নাম রে বাবা। হ্যাঁ আসলে সত্যি, এটা পড়তে বুঝতে আমারও কষ্ট হয়, তোমাদের তো হবে। খরা কি ছেলে না মেয়ে? ছেলে। স্যার পেইড কোর্স কি 1 তারিখ শুরু হবে? একজন জিজ্ঞেস করেছে। আমাদের বাংলার যে ক্লাসটা, বাংলা যে কোর্সটা, আমরা প্রতি সোমবার বুধবার ক্লাস নিব। তো জুন মাসের 3 তারিখ হচ্ছে প্রথম সোমবারটা পড়ে। আমি 1 তারিখ থেকে ক্লাস নিতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু আমাদের রুটিন ওয়াইজ প্রথম সোমবারটা হচ্ছে 3 তারিখ পড়ে। সো আমাদের পেইড কোর্স, পেইডের ক্লাস শুরু হবে হচ্ছে জুনের 3 তারিখ। ক্লিয়ার? হ্যাঁ, সাকিয়া কিন্তু বুঝে ফেলেছে, জ্বালাবো না ভাইয়া, পরে তাহলে খবর আছে। চলো এবার আমরা একটু কবিতাটা দেখি। কবিতা খুব বেশি পড়াবো না, অল্প একটু পার্ট দেখাবো, অল্প অল্প ছোট্ট একটু পার্ট দেখাবো কবিতার। আচ্ছা শোনো, আমি একটু সামারি করি। আমরা আজকে ক্লাস থেকে প্রথমত কবিতার স্টোরিটা জেনে ফেললাম। এইচএসসি তে, কলেজ লাইফে বিভীষণের প্রতি মেঘনাদ সবাই ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে তারা পড়া শুরু করে করতে। দেখো তোমার বাকি বন্ধু বান্ধবীরা যারা এই কোর্সে পার্ট না, বা আজকে ক্লাসে যারা করছে না, কিংবা আমাদের পেইড কোর্সে যারা থাকবে না, তারা শুরু করবে কোথেকে? তারা শুরু করবে হঠাৎ, কিচ্ছু জানে না তারা, হঠাৎ কবিতা শুরু করলো তারা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানেন কেমন আসি, লক্ষণ পশিল রক্ষপুরে। হায়, ওরা বলে হায় 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 হায়, এটা কি? আল্লাহ 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 আল্লাহ, এত কঠিন, এটা কি? হায় হায় সর্বনাশ, আমি তো শেষ, বাংলায় তো আমার A+ মিস, বাংলা এত কঠিন। আর তোমরা তোমরা কিন্তু অলরেডি জানো যে মেঘনাদ কে, তোমরা কিন্তু জানো লক্ষণের সাথে মেঘনাদের ঝামেলাটা কোথায়। মেঘনাদের সাথে লক্ষণের ঝামেলা কি? কারণ মেঘনাদের ফুপি, তোমরাই বলছো এটা, মেঘনাদের ফুপি শূর্পণখার নাক কেটে দিয়েছে লক্ষণ। তো মেঘনাদের সাথে তাহলে লক্ষণের তো গ্যাঞ্জাম হবেই, মানে লক্ষণের সাথে মেঘনাদের তো গ্যাঞ্জাম হবেই। তোমার ফুপির নাক যদি কেউ কেটে দেয়, তাহলে তার সাথে তোমার যেরকম গ্যাঞ্জাম হবে, এই লক্ষণের সাথে মেঘনাদের সেরকম গ্যাঞ্জাম। বুঝছো? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা কবিতাটার যে কনটেক্সট বা যে স্টোরিটা, সেটা জেনে ফেললাম। এটা একটা অনেক বড় কনফিউশন, ভয়ের জায়গা থাকে, এটা আমাদের ক্লিয়ার। সেকেন্ডলি আমরা দুইটা পরিবারের একদম কিনশিপটা জেনে ফেলেছি, যে কার বউকে, কার ছেলেকে, কার মেয়েকে, কে কার ফুপি, ঠিক আছে, কে কার চাচা, সবকিছু জেনে ফেললাম না? আচ্ছা ভাইয়া, আয়সা বলছে কোন কোশ্চেন? আয়সা দেখি নাই তো। অরি কি? আচ্ছা, অরি বলা হয়, অরিও বলা হয় হচ্ছে ইন্দ্র, ইন্দ্রকে। মানে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে দেবতাদের যিনি রাজা, ঠিক আছে? দেখো এখানে কিন্তু দুইটা পক্ষ, একটা হচ্ছে রাক্ষস পক্ষ, একটা হচ্ছে দেবতাদের পক্ষ। দেবতাদের পক্ষে হয়ে যুদ্ধ করতে আসছে রাম আর লক্ষণ, আর ওইদিকে রাক্ষস তো রাবণ নিজেই, রাক্ষস রাজা রাবণ।
দেবতাদের যে রাজা ইন্দ্র তাকেই বলা হয় অরি, আর যে অরিকে দমন করতে পারে বা অরিকে যে হারাতে পারে তাকে বলা হচ্ছে অরিন্দম। তাহলে অরিন্দমকে, মজার ব্যাপার হচ্ছে মেঘনাদ এত বড় মাপের বীর ছিল যে মেঘনাদ কিন্তু দেবতাদের রাজা ইন্দ্রকেও হারিয়েছে যুদ্ধে, বুঝছো? মেঘনাদ কিন্তু তার বড় ভাই বীরবাহু কিংবা তার চাচা কুম্ভকর্ণ তাদের চেয়েও বড় বীর, এই জন্যই তাকে নিয়েই কবিতাটা। তো মেঘনাদ কিন্তু এর আগে অন্য যুদ্ধে অলরেডি ইন্দ্রকে হারিয়েছে, এই জন্য মেঘনাদকে কি কি বলা হয় জানো? মেঘনাদকে বলা হয় বাসব বিজয়ী, মেঘনাদকে বলা হয় অরিন্দম, মেঘনাদকে বলা হয় বাসত্রাস। বুঝতে পেরেছো? কারণ মেঘনাদ কি করেছে, এর আগের অন্য একটা যুদ্ধে সে হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্রকে হারিয়েছে। আচ্ছা, আল্লাহ, আয়সা বলছে পেইড কোর্সে কি কুইজ থাকবে কিনা? ফ্রি ক্লাসে যদি কুইজ দিই তাহলে পেইড কোর্সে কেন থাকবে না বাবা? অবশ্যই থাকবে। আচ্ছা, বিভীষণ বিট্রে কেন করেছে এটা জানার জন্য একটু পুরো কবিতাটা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, নুসরাত বলছে আমিও কোশ্চেনের অ্যান্সার পেলাম না, কোনটা যে তোমার কোশ্চেন আমি তো বুঝতে পারছি না। দেখো এবার দেখো, এতক্ষণে মানে এতক্ষণ কেন গেল সেটা হচ্ছে যখন কে কে গেছে, ওই যে একটু একটু আমরা ভিজুয়ালাইজ করি ঘটনাটা কি হয়েছে। সেটা হচ্ছে মেঘনাদদের একটা বিশ্বাস আছে, মেঘনাদদের রাক্ষসদের একটা বিশ্বাস আছে, একটা যুদ্ধে যাওয়ার আগে তারা যদি নিকুম্ভিলা যজ্ঞাগারে বা ওই মন্দিরটাতে গিয়ে তারা যদি অগ্নি দেবতার পূজা করে তাহলে যুদ্ধে তাদের কেউ হারাতে পারবে না। যখন রাম আর লক্ষণ মেঘনাদের চাচা কাকে মেরে ফেললো, কুম্ভকর্ণকে মেরে ফেললো এবং মেঘনাদের ভাই বীরবাহুকে মেরে ফেললো, তখন কিন্তু মেঘনাদ হলো রাবণের সেনাপতি, পরবর্তী যুদ্ধের কর্তা। তখন মেঘনাদ চিন্তা করলো ঠিক আছে, যুদ্ধে যাওয়ার আগে আমি তাহলে অগ্নি দেবতার পূজা করে যাই, তাহলে আমাকে রাম লক্ষণ কেন কেউ হারাতে পারবে না। তখন সে গেল যুদ্ধের আগে ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে। তো নিকুম্ভিলা যজ্ঞাগারে সে গিয়ে মনে করে এভাবে পূজা করছে, পূজা যখন করতেছে তখন হঠাৎ সেই জায়গায় লক্ষণ এসে হাজির। লক্ষণকে দেখে প্রথমত মেঘনাদ তো কনফিউজড, বলে কি আরে এই বেটা এখানে আসলো কিভাবে? পরে দেখবো অনেক গালিগালাজ দিছে, চোর, বাটপার, ছোট লোক, তস্কর ইত্যাদি অনেক কিছু বলছে, ঠিক আছে? ওটা আমরা পরে দেখবো কবিতার সামনে। তো ফার্স্টে মেঘনাদ বলতেছে আচ্ছা ঘটনাটা কি, এই বেটা বাটপার ছোট লোক ও আমাদের লঙ্কাপুরীতে তো আসলো, ইভেন এত গার্ড এত প্রহরীর কে পার করে লক্ষণ আসলো কিভাবে এই জায়গায়? এটা নিয়ে ও একটু কিছুক্ষণ চিন্তা করেছে, চিন্তা করার পরে এতক্ষণে, তার মানে বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে অরিন্দম, অরিন্দম কাকে বলা হচ্ছে? অরিকে দমন করে। যে কে অরিকে দমন করেছে? অরিকে দমন করেছে মেঘনাদ। মেঘনাদ বিষাদগ্রস্ত, বিষাদ ভারাক্রান্ত মানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কণ্ঠস্বরে সে বলেছে, কহিলা বিষাদে জানিনু কেমনে আসি। তার মানে জানি না, এখনো সে কিন্তু জানে না। দেখো যে বিভীষণ যে তাদের সাথে বাটপারি করেছে এটা কিন্তু সে জানে না। সে লক্ষণকে দেখে কনফিউজ, বলে আরে এ কি তাজ্জব ঘটনা। সে বলছে জানিনু কেমনে আসি, কেমনে আসি? লক্ষণ পশিল, পশিল মানে কি? পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। বাই দ্য ওয়ে একটা জিনিস বলে দিই, এই যেগুলা দেখতে পাচ্ছ এইগুলা শব্দার্থ, এগুলা কিন্তু মানে তোমাদের কবিতার পার্ট না। এখানে আমি জাস্ট তুমি যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমি একটু এইখানে লিখে দিয়েছি, ঠিক আছে? এইগুলা তোমরা কবিতায় জিনিসগুলো এভাবে লেখা নাই, এগুলা তোমাদেরকে আমি যাতে এটা দেখেই বুঝে ফেলতে পারো, যাতে আজকে ক্লাসে যাতে নোট করতে না হয়, যাতে আমার স্লাইডটাই তোমার জন্য যথেষ্ট হয়, এই জন্য আমি আজকে অন বিহাফ অফ ইউ শব্দার্থগুলো এখানে লিখে দিয়েছি। আর তোমাদের বাংলা প্রথম পত্র যে বোর্ড বইতে এভাবে লেখা নাই, বুঝছো? আচ্ছা, এইবার দেখি তস্কর কি। আসমুল হোসেন বলছে তস্কর মানে হচ্ছে চোর, বাটপার, কপট, ছোট লোক, হিপোক্রেট। এইবার দেখো বলছে জানি না কেমনে আসি লক্ষণ পশিল বা প্রবেশ করলো, কিভাবে আসলো? রক্ষপুরে, ঠিক আছে? কিভাবে, কি আমি জানি না কিভাবে এই ছোট লোক লক্ষণ এসে আমাদের এই লঙ্কাপুরে বা আমাদের এই রাক্ষসপুরীতে আসলো, এটা নিয়ে প্রথমত খুব অবাক এবং দুঃখ পেল কে? মেঘনাদ। আচ্ছা, তারপরে দেখি হায় তাঁত। তাঁত মানে কিন্তু ওই যে কোক স্টুডিওর মালোমা, ওই যে কোক স্টুডিওর যে তাঁতের গান আছে ওই তাঁতি না, হ্যাঁ? তাঁত মানে হচ্ছে চাচা। তাঁত মানে কি? তাঁত মানে হচ্ছে চাচা। তো এখানে চাচাকে, চাচা বলতে বেসিক্যালি এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। চাচা বলতে এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। তো বিভীষণকে এখানে চাচা, ঠিক আছে, অথবা পিতৃব্য, অথবা আরেকটা কি বলা হয়েছে? তাঁত।
এই শব্দগুলো দিয়ে সম্বোধন করা হয়েছে। চাচা সরাসরি বলা হয় নাই, পিতৃব্য বলা হয়েছে, তাত বলা হয়েছে। পিতৃব্য অথবা তাত দুইটারই অর্থ হচ্ছে চাচা। তো বলছে রক্ষমের হায় তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জর্নি। দেখো কি বলছে, তার মানে এই যে দেখে ফেলেছে, কিন্তু ততক্ষণে প্রথমে ও একটু কনফিউজ ছিল, প্রথমে মেঘনাদ একটু কনফিউজ ছিল, কিন্তু এরপরে হঠাৎ মেঘনাদ যখন মন্দিরের দরজায় দেখলো ওই যে আমার বাটপার চাচাকে দেখা যায়, ঠিক আছে, চাচাই নিশ্চয়ই তাহলে লক্ষণকে এখানে নিয়ে এসেছে, তখন সে চাচাকে কি করা শুরু করলো, চাচাকে তখন সে বুলি করা শুরু করলো, বকা দেওয়া শুরু করলো, এবং তাকে গিল্ট ট্রিপ দেওয়ার চেষ্টা করলো, তাকে কি করলো, তাকে হচ্ছে দোষারোপ করার চেষ্টা করলো। মেঘনাদ তার চাচা বিভীষণকে দোষারোপ করছে। কিভাবে দোষারোপ করছে বলো, দেখি। বলছে বলো তোমার এই কাজটা উচিত হয়েছে, এই যে চাচা তুমি যে লক্ষণকে আমাদের এই পবিত্র ভূমিতে নিয়ে আসলা, পবিত্র ভূমি রাক্ষসপুরী, রক্ষপুর, লঙ্কা রাজ্য, স্বর্ণালঙ্কায় যে তাকে নিয়ে আসলা, লক্ষণের মতো একটা ছোট লোক, নীচ কপট, কে এটা কি উচিত হয়েছে বলো চাচা? এবং তারপর বলছে তাকে কিভাবে রেফারেন্স দিচ্ছে, কি বলেছে, নিকষা। নিকষা কার নাম আমরা দেখবো, আমাদের কি মনে আছে নিকষা কে, নাকি আমাদের একটু আগে যেতে হবে বলো? নিকষাকে আমাদের মনে আছে নাকি আমরা একটু আগেরটাতে যাব? আচ্ছা দেখে আসি আমি নিকষাকে, চলো দেখে আসি নিকষাকে। কই নিকষা কই? তোমাদের এই জন্যই এইটা কাজে লাগবে। কই 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 গেল নিকষা? এই যে দেখো, নিকষা কার? নিকষা হচ্ছে রাবণেরও মা, নিকষা কিন্তু বিভীষণের মা। নিকষা তাহলে মেঘনাদের কি বলতো? নিকষা, আমার প্রশ্নটা বলো, প্রশ্নটা হচ্ছে নিকষা মেঘনাদের কি? নিকষা মেঘনাদের কি মানে সম্পর্কে কি? ঠিক আছে বলো দেখি। আচ্ছা তৌফিকা বলছে মায়ের নাম। আচ্ছা না না, এখন এই প্রশ্নের উত্তর দাও, নিকষা মেঘনাদের কি হয়? রাবণের মা। রাবণের মা বলছে মেঘনাদের দাদি, রাইট। যারা বলছো মেঘনাদের দাদি তারা আমার প্রশ্নটা বুঝতে পেরেছো, আর বাকিরা প্রশ্নটা বুঝতে পারে না, বাকিরা উত্তর সঠিক দিচ্ছ কিন্তু ভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ। রাবণের মা, ঠিক আছে, রাবণের মা দাদি। তৌফিকা বলছে দাদি, এক্স্যাক্টলি। মেঘনাদ এবং বীরবাহুর হচ্ছে দাদি, আবার কুম্ভকর্ণ, রাবণ, বিভীষণ, শূর্পণখা সবার মা হচ্ছে নিকষা। আচ্ছা এখন বলছে কি দেখো, এখানে আবার কবিতায় আসি, কবিতায় যদি আসি দেখো, এই কাজ নিকষা সতী তোমার জন্য, তার মানে তোমার মা এত বড় একজন সতী পুতি পবিত্র নারী, তার সন্তান হয়ে তুমি এই ধরনের নীচ ছোট লোকের মতো একটা কাজ করতে পারলা, এই ধরনের বেইমানি তুমি করতে পারলা চাচা, ছি 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 ছি, এটা বলছে, ঠিক আছে। আচ্ছা এরপর বলছে, এবং শুধু তাই না, তোমার মা হচ্ছে নিকষা সতী, আবার তোমার সহোদর, তোমার আপন ভাই রক্ষশ্রেষ্ঠ, ঠিক আছে, তোমার আপন ভাই হচ্ছে রক্ষশ্রেষ্ঠ। আচ্ছা বলো তো এটা কে, দেখি পারো কিনা। রক্ষশ্রেষ্ঠ মানে কি আছে এটা একটু বলে দিই, তার মানে হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, যে রাক্ষসদের মধ্যে সবচেয়ে সেরা বীর, যে রাক্ষসদের রাজা, যে যাও আরো একটা হিন্ট দিলাম। আরে বাবা একজন আয়েশা বলছে দাদু। ওকে, সবকিছুকে আমরা বাংলাদেশি কনটেক্সটে নিয়ে আসার চেষ্টা করছি, দাদু দাদি এইসব। রক্ষশ্রেষ্ঠ মানে কি, কাকে বলা হচ্ছে এখানে রক্ষশ্রেষ্ঠ বলতে? হিন্ট দিলাম কিন্তু, রাক্ষসপুরের যে সেরা, রাক্ষসদের মধ্যে সবচেয়ে সেরা বীর, যে পারো, পারবা? আমি বলে দিই তাহলে, সলভ করে দিই। রাবণ, রাক্ষসদের মধ্যে সবচেয়ে সেরা বীরকে রাবণ, রাক্ষসদের রাজাকে, শ্রেষ্ঠ রাক্ষসকে এট দ্যাট মোমেন্ট রাবণ, তো রাবণের কথা বলা হচ্ছে। আচ্ছা এরপরে বলা হচ্ছে শুলিশ শম্ভুনি, এটাকে জানো, এটা হচ্ছে কুম্ভকর্ণকে বলা হচ্ছে। কুম্ভকর্ণকে হ্যাঁ হ্যাঁ এই তো, ফারজানা সঠিক উত্তর দিয়েছে, মাইমুনা সঠিক উত্তর দিয়েছে, বাস্মিতা রয় সঠিক, হাফসা, আব্দুল্লাহ নাহিন, মুসাদ্দিকা মনির সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছে। এক্স্যাক্টলি, রক্ষশ্রেষ্ঠ বলতে রাবণকে বোঝানো হচ্ছে। এরপরে এটা শেষ, এই বাক্যটা শেষ। শুলিশ শম্ভুনি, তোমরা কি শুল চিনো? এরকম তিনটা তিনটা খোঁচা দেওয়ার মতো জায়গা থাকে, এটাকে বলে শুল। আমি একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে, এরকম 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 কাঁটা চামচের মতো কিছুটা। হ্যাঁ, তো এইটা দিয়ে আগে যুদ্ধ করা হতো। যুদ্ধের জন্য আগে বিভিন্ন রকম অস্ত্র ছিল, একটা ছিল মনে করো তলোয়ার, হ্যাঁ, আর এটা হলো শুল, এই তিনটা ডান্ডা এটাতে খোঁচা দেওয়া হতো। হ্যাঁ বুঝছো? তো কুম্ভকর্ণের অস্ত্র ছিল হচ্ছে শুল, এই জন্য তাকে বলা হয় শুলিশ শম্ভুনিপ, তার মানে যার হাতে
শুল তাকে বলা হয় শুলিশ শম্ভুনিম। কাকে বলা হতো এটা? এটা হচ্ছে কুম্ভকর্ণকে বলা হতো। বুঝতে পেরেছো? শুল পানি, আচ্ছা এই যে দেখো শুল তো কোনটা চিনলা, এই যে শুল কোনটা এটা তো চিনলা। আর পানি মানে কি? এই পানি মানে হচ্ছে হাত, এই পানি মানে হচ্ছে হাত। শুলিশ শম্ভুনিম, এই শুল মানে হচ্ছে এই শুল, আর পানি মানে হচ্ছে হাত। এটা কিন্তু মূর্ধন্য রস্বইকার। দন্তন্য রস্বইকার হলে পানি মানে হতো ওয়াটার হতো, আর মূর্ধন্য রস্বইকার থেকে পানি মানে হচ্ছে কি? হাত। ক্লিয়ার? ত্রিশূল, হ্যাঁ হ্যাঁ ত্রিশূল, রাইট। যারা যারা ত্রিশূল বলেছে তারাও, আরে বাবা তানভীর আহমেদ তো ত্রিশূলের অনেকগুলো ইমোজিও দিচ্ছে, বাবারে বাবা। ত্রিশূল কার্টুনে দেখেছি, আচ্ছা আব্দুল্লাহ লাইন বলেছে কার্টুনে দেখেছি। মহাদেবের নেতাদের বলা হয় মহাদেব নেতাদের বলা হয় শুলিশ শম্ভুনি। আচ্ছা ট্রিডেন্ট, হ্যাঁ তানভীর ত্রিশূল, ওকে হ্যাঁ অলরাইট, সবাই বুঝতে পেরেছে এটা। যার হাতে ত্রিশূল থাকে তাকেই বলা হয় শুলিশ শম্ভুনি। এখন কার হাতে ত্রিশূল থাকে? কুম্ভকর্ণের হাতে ত্রিশূল থাকে। আচ্ছা তারপর বলছে শুলিশ শম্ভুনি কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী। আচ্ছা এটা একটু মুছে আমি লিখি। ভাতৃপুত্র হচ্ছে বাসব বিজয়ী। বাসব কাকে বলা হচ্ছে জানো? বাসব বলতে এই বাসব কিন্তু ইন্দ্রকে বোঝানো হচ্ছে। ওই যে দেবতাদের রাজা বলেছিলাম অন্য আরেকটা যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করেছে কে? ভাতৃপুত্র। ভাতৃপুত্র মানে কি? ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে মানে কি? ভাতিজা। এখন ভাতিজা কে? দেখো কার ভাতিজা? কার ভাতিজা? বিভীষণের ভাতিজা। বিভীষণের ভাতিজা কে? নাম বলো দেখি। বিভীষণের ভাতিজার নাম কি? কে? প্রশ্নটা হচ্ছে বিভীষণের ভাতিজা কে? মেঘনাদ। ফারজানা সঠিক উত্তর দিয়েছে। বিভীষণের ভাতিজার নাম হচ্ছে মেঘনাদ। আরেকটা ভাতিজা আছে কিন্তু মিস করেছো। আরেকটা ভাতিজা আছে বিভীষণের, আরেকটা ভাতিজা হচ্ছে বীরবাহু। বীরবাহু আগেই, যদিও যুদ্ধের আগেই মারা গেছে, মানে যুদ্ধের আগে বলতে কবিতা শুরু হওয়ার আগেই মারা গেছে, কিন্তু মেঘনাদ হচ্ছে এখানকার কারেক্ট আনসার। ভাতৃপুত্র এখানে ইন্দ্রকে ভাইয়া সামিহা মাইশা জানতে চাইছি, ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। ইন্দ্রের কথা এই পুরো কবিতায় কোথাও তোমরা পাবা না ওভাবে ক্যারেক্টার হিসেবে, বাট মেঘনাদকে গ্লোরিফাই করতে গিয়ে, মেঘনাদকে আরো মহান বিশাল বীর দেখাতে গিয়ে বারবার এই কথাটা বলা হয়েছে যে তার মেইন ফিচার হচ্ছে সে ইন্দ্রকেও যুদ্ধে পরাজিত করেছে, তার বীরত্ব এত বেশি। মেঘনাদ, এক্স্যাক্টলি। তার মানে আমরা বুঝলাম যে এখন আমি একটু যদি বলি, আমি যদি এই জায়গাটা একটু সামারি করি, সামারি করব কবিতা, শোনো। আমরা যেভাবে পেড কোর্সে পড়াই, একটা কবিতা এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াই, লাইন বাই লাইন ব্যাখ্যা দিই, তারপর সবগুলো লাইনের একসাথে একটু ব্যাখ্যা দিই। যাবো ওভাবে? যাবো এবার? আচ্ছা চলো এবার একটু এই লাইনগুলো সামারি করি। সুমাইয়া সরকার সঠিক উত্তর দিয়েছে। বীরবাহু আর মেঘনা দুইটাই। ক্লাস কয়টা পর্যন্ত হবে? ক্লাস হবে 8:30 পর্যন্ত, 8:30 পর্যন্ত ক্লাস হবে। আসো এইবার একটু বুঝি এখানে কি বলেছে। আমরা কবিতাটা এতটুকুকে একটু বুঝিয়ে দেব তোমাদেরকে। তোমরা একটু বলো তো কমেন্টে, এতটুকুকে একটু বুঝিয়ে দেব? হ্যাঁ ভাইয়া এই ক্লাসটা রেকর্ডেড থাকবে। ওরে বাবা এত টেনশন রেকর্ড নিয়ে। না সুরভি 9টা পর্যন্ত ক্লাস নেবে কে ঘোষণা? তুমি আমার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছ কেন? ক্লাস হবে 8:30 পর্যন্ত, 7টা থেকে 1.5 ঘন্টা, 8:30। আমাদের যে এই ফ্রি ডেমো ক্লাসগুলো এগুলো কিন্তু একদম আমাদের অনুরূপ কিসের মতো? আমাদের পেড কোর্সের ক্লাসের মতো। এই জন্য আমি এইখানে তোমাকে 2 ঘন্টা ক্লাস নিবো, কিন্তু পেড কোর্সে 1.5 ঘন্টা নিবো, তাহলে ব্যাপারটা কেমন হবে না? আবার এখানে 1 ঘন্টা নিবো, পেড কোর্সে 1.5 ঘন্টা নিবো, তাহলে কেমন হবে? তাহলে তুমি বুঝবা না যে 1.5 ঘন্টার ক্লাস তোমার জন্য সুইটেবল কিনা, বা আমার পড়ানোটা তুমি বুঝতে পারছো কিনা। ওকে আচ্ছা চলো আমি একটু এইটা ব্যাখ্যা করি, বুঝতে সুবিধা হবে। মেঘনাদ গেল হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাকারে, সে পূজা করবে, অগ্নিদেবতার পূজা করবে যাতে সে যুদ্ধে জিতে। হঠাৎ দেখে লক্ষণ এসে হাজির। ফার্স্টে মেঘনাদ কনফিউজড, কি রে ভাই এই বেটা এখানে আসলো কিভাবে? এরপরে মেঘনাদের হঠাৎ চোখ গিয়ে পড়ে গেটের কাছে। তখন সে বুঝে ফেলে যে আচ্ছা তাহলে আমার বাটপার চাচা, বেঈমান চাচা মির্জাফরগিরি করছে আমার সাথে, চাচা বিভীষণ আমার সাথে কিন্তু ঘাপলা করেছে। তখন সে করে কি? চাচাকে সে বকা দেওয়া শুরু করে, চাচাকে সে কি করে? দোষারোপ করা শুরু করে। চাচাকে বলে চাচা, কি বলে? চাচাকে বলে চাচা আপনি, দাদির নাম বলে, আপনি নিকষা সতীর পোলা, ঠিক আছে, আপনি নিকষা সতী, তার মতো এত বড় মাপের একজন মহিষী একজন নারীর ছেলে আপনি, আপনি রাবণের সহোদর ভাই। রাবণ মানে কি? তার নিজেরই বাবা, ঠিক আছে, বা রক্ষ শ্রেষ্ঠ রাক্ষস যে তার ভাই। আপনি কার ভাই? কুম্ভকর্ণের ভাই। কুম্ভকর্ণের মতো এত বিশাল একজন বীরের আপনি ভাই।
আপনি বাসব বিজয়ী, নিজের কথাই বলছে, মানে তার নিজের কথাই, যে ইন্দ্রকে পরাজিত করেছে, বাসব বা বাসব বিজয়ী, আপনি তার চাচা হয়ে এইরকম একটা কাম করতে পারলেন, এরকম একটা ছোট লোকই বেইমানি বাটপারি বিশ্বাসঘাতকতা করতে পারলেন, ছি 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 ছি। এইটাই হলো আমার, ঠিক আছে, এইটাই হলো এই এতটুকু কবিতার সামারি। বুঝছি, এতটুকু বুঝতে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। এতটুকু যদি বুঝো একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো, তাহলে আমি বুঝতে পারবো যে আমরা পরের পার্টে যেতে পারবো কিনা। ঋতুতে বলছে নিকোষাকে সতী কেন বলে, কারণ হচ্ছে মানে এইটা সতীটা এসেছে মহিয়সী বোঝাতে, তার মানে তিনি খুবই সৎ একজন নারী ছিলেন, এই জন্য বোঝানো হয়। তিনি একজন সৎ মহান চরিত্রের নারী ছিলেন, এটা বোঝানো হয় এই জন্য। বুঝছো? ক্লিয়ার? নিকোষা সতীর কেন বলা হয়, হ্যাঁ এখন তো বললাম। তাইম আক্তার বলছে ক্লিয়ার ভাইয়া, নিশাদ ইরা বলছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। নেক্সট ক্লাস কবে হবে? আমাদের অ্যাপে ঢুকবা, অ্যাপে ঢুকলেই পাবা, ঠিক আছে, tenms.com ঢুকবা, ঢুকে হচ্ছে দেখবা এইচএসসি 26-এর ডেমো ক্লাস, একটু নিচে গেলেই তুমি পাবা। ইয়াস ভাইয়া বুঝছি, নুসরাত মিম বলছে ইয়াস ভাইয়া বুঝছি, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস থেকে আমাকে এবার তোমাদের জন্য একটা ভোট করি, যে বিশ্বাস করো বিভীষণের প্রতি মেঘনাদ একটা কঠিন কবিতা, এটা নিয়ে আমি সত্যি কথা বলতে কেউ যখন বলে আমি এটা নিয়ে দ্বিমত করি না, কিন্তু আমি যেভাবে আমার হার্ট অ্যান্ড সোল দিয়ে ট্রাই করছি তোমাকে বোঝানোর জন্য, তোমার জন্য যেভাবে পড়ালেখা করেছি, ক্লাস ম্যাটেরিয়াল প্রিপেয়ার করেছি এবং ক্লাস যেভাবে নিচ্ছি, তোমার কাছে কি মনে হচ্ছে, মানে একটু কি কনফিডেন্স আসছে যে হ্যাঁ জিনিসটা কঠিন হতে পারে, কিন্তু ফারহান ভাইয়ের কাছে যদি পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো? এটা পোল করি, দেখি কারা কারা অ্যাগ্রিড যে এইভাবে যদি আমরা বাকি ক্লাসগুলোও করি তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুফল পাবো, ইনশাল্লাহ বাংলা এ প্লাস পাবো। আমি একটা পোল ফায়ার করি তোমাদের জন্য, ইয়েস নো, কারা কারা এইচএসসি তে আজকে ক্লাস দেখে কাদের কাদের মনে হচ্ছে যে এইভাবে যদি আমরা এইচএসসি পুরো জার্নিটা পার করি তাহলে ইনশাল্লাহ আমরা এ প্লাস পাবো। একটা ইয়েস নো পোল করি, হ্যাঁ দিলাম, একটা ইয়েস নো পোল দিলাম। যারা যারা মনে করে যে ভাইয়া এইভাবে যদি বাংলা পড়া হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ এ প্লাস পাবো, পোল দিয়ে দিয়েছি বাইজিৎ, পোল দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, আমার নাম দেখা যায় না কেন? তুমি হচ্ছে একটা কাজ করো, নিউ ইউজার, সেটা হচ্ছে তোমার অ্যাপে দেখবে হচ্ছে তোমার একদম কোন একটা বাটন আছে, ওখানে ক্লিক করে নিজের অ্যাকাউন্ট নামটা চেঞ্জ করে নিতে পারবা ওখান থেকে। অ্যাগ্রিড। ভাইয়া ক্লাস অনেক ভালো হচ্ছে, আমার খুবই ভালো লাগে যখন স্টুডেন্ট আমার প্রশংসা করে, এটা আসলে সবারই ভালো লাগে, আমার বেশি ভালো লাগে যখন তোমরা বলো যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছে, কঠিন একটা জিনিস কিন্তু সব বুঝতে পারছে। ইনশাল্লাহ আমি পারবো। পোল কই 100%? আচ্ছা ওকে, অ্যাগ্রিড। তানভীর আহমেদ খান বলছে অ্যাগ্রিড, নাহিদ অ্যাগ্রিড বলেছে, ঠিক আছে। 1.42% স্টুডেন্ট বলেছে ভাইয়া এইভাবে পড়ানোর পরেও বাংলা এ প্লাস পাবো না। আচ্ছা, ওদেরকে দেখে আমি একটু হালকা হতাশ হয়ে যাচ্ছি যে ওরা কেন বলছে তারপরে পাবো না। কি দাবি তোমাদের বলো, কিভাবে, হাউ ক্যান আই হেল্প ইউ? আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস। আচ্ছা, একটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই, ঠিক আছে, যেহেতু তোমরা আজকে ডেমো ক্লাসটাতে এসেছো আমাদের সবচেয়ে মনোযোগী স্টুডেন্ট হিসেবে, সেটা হচ্ছে তোমাদের বাংলা পেইড কোর্সটা আমি আর তোমাদের ফারসিম ভাইয়া নিব। একটু কোর্স নিয়ে আলাপ করি, এরপরে কবিতার বাকি অংশটা এক ঝলক দেখিয়ে দিব। আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস একটু বলি, আজকে ক্লাসে কিন্তু ফ্রি ক্লাস, অর্থাৎ তোমাদের পেইড কোর্সে কিন্তু আমি এই ক্লাসটা আবার নিব। সো আজকের ক্লাসেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কনফিউশন কোয়েরি থেকে থাকে, কোনো সমস্যা নাই, পেইড কোর্সে আবারও আমরা ক্লাসটা যখন নিব তখন তোমরা আবার আমাদেরকে একই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারবে, সমস্যা হবে না। সো আমাদের একটু প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা জুনের 3 তারিখ থেকে ক্লাস শুরু করব এবং সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আমি একটু যদি লিখি এখানে, আমরা ক্লাস শুরু করছি, ক্লাস নিবে কে কে? ক্লাস নিবে হচ্ছে তোমাদের ফারসিম ভাইয়া, ঠিক আছে, এন্ড ফারসিম এন্ড ফারহান। আচ্ছা, আজানের বিরতি দেই, 1 মিনিট আজানের বিরতি দেই, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, আজান শেষ। তো অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া ফারহান ভাইয়াটা কে? আমার নাম ফারহান, আমার নাম ফারহান সাকিব। ঠিক আছে, এই প্রসঙ্গে আমার ছোটবেলায় স্যার বলেছিল, সারা রাত করিলাম পাঠ গীতা, সকালে সে উঠিয়া জিজ্ঞাসিল কার বাবা সীতা। এতক্ষণ তাহলে কার ক্লাস করছিল? আমার নাম আই মাইসেলফ ইজ ফারহান সাকিব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যেটা বলছিলাম। সো তোমাদের ফারসিম ভাইয়া আর আমি, আমার নাম ফারহান সাকিব, আবারও বলছি আমরা তোমাদেরকে বাংলা পড়বো। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হচ্ছে 3 জুন থেকে, 3 জুন থেকে আমরা আমাদের পেইড ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, 3 জুন থেকে আমরা পেইড ক্লাস শুরু করব। এখন প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সোম আর বুধ। সোম আর বুধবার ক্লাস হবে। কয়টা ক্লাস হবে? ক্লাস হবে বিকেল 4 ঘটিকায়, 4টা থেকে 5:30 PM প্রতি সোম আর বুধবার ক্লাস হবে। এখন তোমাদের জন্য একটা বিশেষ আকর্ষণ আছে। আমাদের এই যে কোর্সটা অনলাইন ব্যাচ 2026 বাংলা, অনলাইন ব্যাচ 2026 বাংলা, এই যে কোর্সটা, এই কোর্সে যদি এনরোল করো তোমরা একটা পেইড ফেসবুক গ্রুপে এন্ট্রি পাবা, যেটা শুধুমাত্র কোর্স পারচেজ করলে পাবা। ওই গ্রুপে তোমাদের ফারসিম ভাই আর আমি প্রতি সোম আর প্রতি বুধবার যে যেদিন যে ক্লাসটা নিবে, মানে মনে করো একটা সোমবার যদি আমি ক্লাস নেই অথবা একটা বুধবার যদি ফারসিম ক্লাস নেয়, তাহলে ওই দিন রাত 11টা থেকে 12টা, ঠিক আছে, রাত 11টা থেকে 12টা, ওই সেম দিনই যেদিন যে ক্লাস আছে সেই দিনই রাত 11টা থেকে 12টা তোমাদের সাথে জুম অথবা গুগল মিট আমরা একদম সরাসরি ফেস টু ফেস বলবো। অর্থাৎ তুমি 4টা থেকে 5:30 ক্লাসে যা পড়লা, যতটুকু শিখলা, এইটা ক্লাসের পরেও তুমি যদি আমাদের কাছ থেকে সরাসরি নিজের মুখে প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর পেতে চাও, তোমার কাছে এই সুযোগটা থাকছে। যেদিন যেদিন ক্লাস, সোমবার বুধবার, এইটা টাইম পেলা। এর পরেও যদি কারোর মনে করো ভাইয়া আমি সোমবার অনেক ব্যস্ত থাকি, ভাই আপনার সোমবারে আমি এই 4টা থেকে 5:30 ক্লাসটা করতে পারিনি, আমি আপনার সাথে 11টা থেকে 12টায় আমি বসতে পারিনি, তোমাদের জন্য একটা অফার আছে। তোমাদের জন্য অফারটা হচ্ছে প্রতি শুক্রবার, এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবার দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি আর ফারসিম একই রকম ভাবে তোমাদেরকে জুম আর মিটে আবারও সময় দিব পুরো সপ্তাহে। তাহলে কি হলো, আমরা প্রতি সোম আর বুধবার আমরা 4টা থেকে 5:30 পর্যন্ত একটা একটা করে লাইভ ক্লাস নিচ্ছি। যেদিন যে লাইভ ক্লাসটা যে নিবে সে আবার রাতে তোমার সাথে বসবে ফলো আপে, যে ঠিক আছে তোমাকে তো বিকালবেলা একটা জিনিস পড়াইলাম, এইবার বলো তোমাদের কার কোথায় কি সমস্যা আছে, বসো আমাদের সাথে, বসে কথা বলো। কারণ এখন তো ক্লাসে তোমরা সবাই অ্যাপে কমেন্ট করছো, অনেকে হয়তো বা ভাইয়া মুখে প্রশ্নটা করতে পারলে ভাই আমার জীবনটা ধন্য হতো, আমি আপনাকে একটু মানে আমার মনের দুঃখটা ভাই লিখে প্রকাশ করতে পারছি না ভাই, মুখে বলতে হবে। তাহলে তুমি আমার সাথে বসো জুম অথবা মিটে রাত 11টা থেকে 12টা। সোমবার একটা স্লট আছে, বুধবার একটা স্লট আছে, ক্লিয়ার? এর পরেও যদি কারোর মনে হয় যে ভাইয়া ওই দিনটাতে আমি ভাই পারি নাই সময় দিতে, ওই দিনটাতে আমি অসুস্থ ছিলাম, পরদিন পরীক্ষা ছিল, যে কোনো কারণে হোক, মামার বাড়িতে আম খেতে গিয়েছিলাম, যে কোনো কারণে হোক মিস গেল, আবারও ওই পুরো সপ্তাহে সোমবার বুধবারে যা পড়িয়েছি সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ওই রিলেভেন্ট শুক্রবারে 3টা থেকে 5টার মধ্যে, পুরো সময় যে কারো থাকতে হবে তা না, এইখানেও তোমার কিন্তু উপস্থিতিটা ম্যান্ডেটরি না। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আসতে পারো, তোমার যে কোনো জিজ্ঞাসা থাকলে তুমি আসতে পারো, আমাদের সাথে কথা বলতে পারো। শুক্রবার 3টা থেকে 5টাও তোমার জন্য এই সুযোগটা আমরা থাকছি। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি আদিম কালের মানুষ, ভাই আমার কথা বলতে লজ্জা লাগে, আমি চিঠি লিখে অভ্যস্ত, কবুতরের পায়ে চিরকুট পাঠিয়ে আমি অভ্যস্ত, আপনার সাথে কথা বললে তো ভাই আমার চেহারা দেখাতে হবে, বলে যদি আমি লজ্জা পাই। তোমাদের জন্য কিন্তু এই পেইড এক্সক্লুসিভ যে পেইড ফেসবুক গ্রুপটা কথা বলছি, পেইড ফেসবুক গ্রুপ, ঠিক আছে, এইটাতে তোমাদের জন্য সবসময় অপশন থাকছে, তোমরা যে কোনো সময় যে কোনো প্রশ্ন লিখে পোস্ট করতে পারো, আমরা ওইটার উত্তর দিয়ে দেবো, উইল অ্যান্সার দ্য কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। ক্লিয়ার? কোর্স সার্ভিস নিয়ে আর কারো কোনো প্রশ্ন, সাজেশন কোনো কিছু আছে? এর চেয়ে বেশি সার্ভিস হিউম্যানলি আমার বা ফারসিমের পক্ষে দেওয়া সম্ভব না ভাই আপু, এতটুকু পর্যন্ত যদি হয় তাহলে বলো আছি, নাইলে ভাই আর নাই। ফ্রাইডে টাইমটা কিসে হবে বুঝি নাই, ফ্রাইডে টাইমটা কিসে হবে? ভাই আপনার নাম কি? নাবিন জিজ্ঞেস করেছে। আমার নাম ফারহান সাকিব, আমার নাম হচ্ছে এই যে এটা ফারহান সাকিব, FARHAN SAKIB, ফারহান সাকিব।
ক্লিয়ার? বুঝছি তো? আপনি ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা, ক্লাসে যাচ্ছি বাবা, ক্লাসের আগে এটা একটু দেখাই নি। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করে ভাইয়া কোর্সটা শেষ হবে কতদিনে? আপনি 3 জুন তো ক্লাস শুরু করবেন, কোর্সটা শেষ হবে কবে এটা একটু বলে দেই। আমরা প্রথমে শর্ট সিলেবাসে যাব। প্রথমে শর্ট সিলেবাস, এসএস লিখি শর্ট সিলেবাস, আর এফএস মানে হচ্ছে ফুল সিলেবাস। শর্ট সিলেবাসটা শেষ করতে আমাদের টোটাল 6 মান্থ টাইম লাগবে। এরপরে পরের 2 মাসে হচ্ছে আমরা ফুল সিলেবাস শেষ করব, অর্থাৎ টোটাল 8 মাসে আমরা কোর্সটা শেষ করব। কোর্সের প্রাইস কত? কোর্সের প্রাইস হচ্ছে এখনো পর্যন্ত 2000 টাকা, বাট এই মাসে 2000 টাকা থাকছে না। এই মাসে যে কেউ পারচেজ করলে এটা 1500 টাকায় পারচেজ করতে পারবা। পরের মাস থেকে এটা কিন্তু 2000 টাকা হয়ে যাবে। 1500 টাকায় ফুল সিলেবাস, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার দুইটা কমপ্লিট হয়ে যাবে। কারো আর কোনো প্রশ্ন থাকলে বলো, আদারওয়াইজ আমি আর একটু ব্যাখ্যা করে আজকে ক্লাসটা শেষ করে দিব। ক্লিয়ার? খুশি কিনা আমাকে দুইটা জিনিস বলো। এক, আজকে ক্লাসে আমি যতটুকু তোমাদেরকে পড়ালাম, কবিতা স্টোরি শেয়ার করলাম, রাম লক্ষণের বংশগতি দেখালাম, তাদের যুদ্ধের কারণ বললাম, এটা বুঝছি কিনা, ক্লিয়ার কিনা, খুশি কিনা, আর উই হ্যাপি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওভারঅল কোর্সের যে ফিচার গুলো তোমাকে আমি বললাম, এটাতে আর ইউ হ্যাপি অর ইউ নিড সামথিং এলস? তোমার কি এর বাইরে আর কিছু আছে, দরকার আছে বলে মনে হয়? ভাইয়া ক্লাসের টাইমে কি মেসেজ আসবে? সব ক্লাসের টাইমে মেসেজ আসবে না। এখনো তো তোমরা অভ্যস্ত হচ্ছ, এখন হয়তো বা ক্লাসের টাইমে মেসেজ আসবে, বাট যখন তোমার পুরো দমে তোমার ক্লাস শুরু হয়ে যাবে, তুমি অ্যাপে ঢুকলেই পাবা যে তোমার আগামী দিন কোন দিন কোন ক্লাস আছে, সব তুমি তোমার অ্যাপে অলরেডি দেখতে পাবা, সব ক্লাস লিস্টেড থাকবে। আচ্ছা, সব বিষয়ে কিভাবে ক্লাস নিবে? এটা যেই যেই টিচার ক্লাস নেবেন তারা তাদের মতো করে এক্সপ্লেন করবে। প্রত্যেকটা ডেমো ক্লাসে জয়েন করো, সবাই সবার মতো করে এক্সপ্লেন করবে। হ্যাপি? আচ্ছা, হ্যাপি, খুশি সবাই? খুশি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল ক্লাসটা। এই ক্লাসের তো একটু বাকি আছে, এটার কি একটা স্ক্রিনশট নিতে চাও? স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, আমি তাহলে পরের পার্টে কবিতাটা আরেকটু দেখাবো। আল্লাহ, শারমিন আক্তার বলছে সরি আই এম লেট। কি যে মজা মিস করলো। 8 মাস পরে ক্লাস কি আর হবে না? 8 মাস পর ক্লাস আবার? আল্লাহ, জেরিন বলছে 15,000 টাকা নাকি? না, 15,000 না, 1500 টাকা, মাত্র 1500 টাকা। 15,000 না। যেই সার্ভিসের কথা বলেছি জেরিন ভেবেছে মনে হয় 15,000। 15,000 না, একটা শূন্য কম, 1500, 1500 টাকা, 1500 টাকা, 1500। ঠিক আছে। পার উইক 2টা ক্লাসে কি সিলেবাস কমপ্লিট হবে? হ্যাঁ, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস নিলে 6 মাসে শর্ট সিলেবাস কমপ্লিট হবে, পরের 2 মাসে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, একদম ফুল প্যাক। না দিয়ে বলছি ইয়েস আই এম হ্যাপি। স্ক্রিনশট নিয়েছো? সবকিছু খুশি? ইয়েস, নিয়ে এনেছি। ক্লিয়ার এন্ড হ্যাপি। খুবই ভালো লাগছে তোমাদের সাথে আজকে ক্লাস করতে পেরে। এইবার দেখো, মেঘনাথ তার কাকে বলছে? মেঘনাথ তার চাচাকে বলছে যে চাচা তুমি চন্ডাল। চন্ডাল মানে হচ্ছে ছোট লোককে বসা মানে রাজার আলোয়। রাজার আলোয় মানে কি? আলোয় মানে হচ্ছে হোম, বা রাজার আলোয় বলতে আসলে রাজপ্রাসাদ বোঝায়। রাজপ্রাসাদ, তার মানে তুমি লক্ষণের মতো একটা ছোট লোককে তুমি আমাদের রাজপ্রাসাদে নিয়ে আসলা। ছি 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 চাচা ছি, এই কাজ তুমি কিভাবে করলা? ঠিক আছে। তাফিক বলছে ফারসিম ভাইয়ার বাংলা টনিক আর ফারহান ভাইয়ার বাংলা ব্যাখ্যা 100তে 100 এ প্লাস পাওয়ার জন্য। অল রাইট। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি, কিন্তু তুমি এত বড় আকাম করলা, আমাদের এত বড় ক্ষতি করলা, কিন্তু তারপরও আমি তোমাকে তিরস্কার করবো না। গঞ্জি মানে কি? গঞ্জি মানে, অনেকে গঞ্জি বলতে গেঞ্জি বোঝে, গঞ্জি মানে হচ্ছে গঞ্জনা বঞ্চনা আছে না, গঞ্জনা থেকে গঞ্জি এসেছে। ঠিক আছে, গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করে। কিন্তু তারপরও চাচা তুমি আমাদের তুমি আমার এত বড় সর্বনাশ করলা, কিন্তু তারপরও আমি তোমাকে বুলি করবো না, গালাগালি করবো না, তিরস্কার করবো না। কেন? কারণ তুমি আমার গুরুজন, তুমি আমার বয়সে বড়, তুমি মুরব্বী, আমার পিতৃতুল্য, বাবার সমান, বাবার মতো। তারপরে সে রিকোয়েস্ট করেছে ছাড়ো দ্বার। ওকে ফাইন চাচা, তোমাকে আমি কোনো গালাগাল দিব না, বকাঝকা করবো না, তুমি দরজা থেকে সরে দাঁড়াও, তুমি মন্দিরের দরজা থেকে সরে দাঁড়াও, অস্ত্রাগারে যাব। কোথায় যাবো? অস্ত্রাগারে। কেন? কারণ হচ্ছে সে কিন্তু নিরস্ত্র অবস্থায়, মেঘনাথ কিন্তু নিরস্ত্র অবস্থায় পূজা করতে গিয়েছিল, যেখানে লক্ষণ এসে পড়ে তাকে যুদ্ধের জন্য আহ্বান করছে। যখন সে চাচাকে বললো চাচা ছাড়ো দ্বার, দ্বার মানে কি? দ্বার মানে হচ্ছে ডোর। ঠিক আছে, দ্বার মানে হচ্ছে দরজা বা ডোর। ছাড়ো দ্বার, যাবো অস্ত্রাগার। অস্ত্রাগার মানে কি? যেখানে কি থাকে? মেশিন গান থাকে, থাকতে পারে। এখনকার সেনাবাহিনীর অস্ত্রাগারে মেশিন গান টেশিন গান থাকে, বাট তখন অস্ত্রাগারে সে হচ্ছে তলোয়ার আনতে যাবে। আচ্ছা ওকে। আচ্ছা, কোর্সে কিভাবে ভর্তি হবে দেখাবো, দাঁড়াও। শুধু বাংলা 1500 টাকা নাকি বাংলা আইসিটি ইংরেজি? শুধু বাংলা 1500 টাকা ভাইয়া, আমি দেখাবো, আমি ক্লাসের শেষে এটাও দেখাবো কিভাবে ভর্তি হবা। বলছে যে চাচা দরজা ছাড়ো, অস্ত্রাগারে যাব।
পাঠাইবো পাঠাইবো রামানুজে। রামানুজ মানে কি? রামের অনুজ। অনুজ মানে কি? আচ্ছা, অনুজ মানে কিন্তু লেখা হয়নি। অনুজ মানে হচ্ছে ছোট ভাই, ঠিক আছে? অনুজ মানে হচ্ছে ছোট ভাই, রাফসান না আবার, ঠিক আছে? এটা আবার ছোট ভাই রাফসান না, হ্যাঁ। অলরাইট। আচ্ছা, পাঠাইবো রামানুজে রামের অনুজকে। রামের অনুজকে, রামের ছোট ভাইকে। রামের আসলে আরো ছোট ভাইটাই আছে, ভরত আছে, ঠিক আছে, শত্রুঘ্ন আছে, কিন্তু রামের ছোট ভাই বলতে এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে। রামের ছোট ভাই লক্ষণকে পাঠাবো কই? সমন ভবনে। সমন কি? সমন মানে হচ্ছে জম, জমের আলয়। সমন ভবন মানে হচ্ছে বাড়িতে, জমালয়। জম মানে কি? ওই যে আমরা জানি না, যাকে, যিনি মৃত্যুর দেবতা তাকে বলা হয় যম, ঠিক আছে? মৃত্যুর দেবতা। কিসের দেবতা? মৃত্যুর দেবতা। মানে তাকে একদম কোথায় পাঠাবো? উপরে পাঠাবো, উপর, ঠিক আছে? একদম উপরে পাঠাই দিব। বলছে যে চাচা দরজা থেকে সরে দাঁড়াও, অস্ত্র আনতে দাও আমাকে। আজকে লক্ষণকে দেখাবো কত ধানে কত চাল, ওরে আমি আজকে উপরে পাঠাবো। এইটা বলছে কে? এটা বলছে যে মেঘনাদ। লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব। ভঞ্জিব মানে আজকেই লঙ্কার যে কলঙ্ক সেটা নষ্ট করব। আহবে মানে যুদ্ধের মাধ্যমে লঙ্কার কলঙ্ক আমি শেষ করব। বুঝতে পেরেছি এতটুকু পর্যন্ত? হ্যাঁ তারফিক, ঠিক আছে। 8 মাসের পর কি কোনো লাইভ ক্লাস হবে না? 8 মাসের পরে অ্যাপে লাইভ ক্লাস না হলেও আমরা হয়তো বা উইকলি তোমাদের যদি প্রবলেম থেকে থাকে তখন আমরা তোমাদের সলিউশন সলভ ক্লাস গুলো দিতে পারি আর কি। ওই যে যেটা আমরা রাত 11টায় বা হচ্ছে যেটা হচ্ছে আমরা বাসা থেকেই, যেটা হচ্ছে আমরা উইকেন্ডে মানে হচ্ছে শুক্রবার 3টা থেকে 5টা বসে না, ওভাবে হয়তো বা আমরা রান করতে পারবো। বাট 8 মাস পর আসলে লাইভ ক্লাস করার, দেখো আমরা তো অনেকদিন ধরে কলেজের স্টুডেন্ট পড়াই, সময় হবে না, বিশ্বাস করো। আমরা তোমাদের তোমরা কি জানো তোমাদের কলেজে ক্লাস শুরু হবে কবে? তোমাদের কলেজে ক্লাস শুরু হচ্ছে 30 জুলাই, অলমোস্ট অগাস্ট থেকে। 30 জুলাই মানে তো অলমোস্ট অগাস্ট, কিন্তু আমরা তোমাদের ক্লাস স্টার্ট করছি 1 জুন থেকে, প্রায় 2 মান্থ অ্যাগো। মানে তোমাদের কলেজ শুরু হওয়ার প্রায় 2 মাস আগে তোমাদের ক্লাস শুরু করছি। একটা কারণে, কারণটা কি? কারণটা হচ্ছে যাতে তোমরা বাংলা ইংলিশ আইসিটি এগুলোতে এত আগিয়ে থাকো, যাতে তোমাদের যখন গ্রুপ সাবজেক্টগুলো প্রেশার তোমাদের উপর এসে পড়বে তখন যাতে তোমাদের বাংলা ইংলিশ আইসিটি নিয়ে পড়ালেখা যাতে হ্যাম্পার না হয়। ক্লিয়ার ভাই? এটা কি এসএস নিব? এসএস নিতে হবে না, সমস্যা কি? কতদিন ক্লাস হবে? মোটামুটি আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্লাস হবে। ভাইয়া এই পার্টকে আবার পেইড ক্লাসে পড়ানো হবে? হ্যাঁ, যারা এটা তো আমি আজকে ফ্রি ক্লাসে পড়ালাম সবার জন্য, এইখান থেকে হয়তো বা সবাই আমাদের পেইড কোর্সে ভর্তি হবে না। তো যদি কেউ ভর্তি না হয় তাহলে সে ক্লাসটা মিস করবে না। সো এই জন্য আমি আবার ওটা পেইড ক্লাসে আবার পড়াবো, সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া, অ্যাপে কিভাবে ক্লাস করব? একটু অ্যাপটা চালাও, চালায় দেখবা। ওমা, তোমরা কলেজে উঠে যাওয়া স্মার্ট বাচ্চা কাচ্চা, তোমরা বুঝি অ্যাপ চালাতে পারো না, এটা আবার কেমন কথা? ভাইয়া বাংলা কি বই কিনবো? আমরা বাংলা বইয়ের লিস্টটা দিয়ে দিব ওভারঅল, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, বুঝছি। ক্লিয়ার এতটুকু? তো আমাদের আজকের ওভারঅল ক্লাসটা আমরা এইটুকুর মধ্যেই রাখবো। এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তরে যাব। তার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস একটু দেখাই। সেটা হচ্ছে যে আমি যদি একটু পরের দিকে যাই, সেটা হচ্ছে আমাদের ক্লাসের কিছু প্রশ্ন আছে তোমাদের, ডেমো ক্লাস কবে, এই কবে, সেই কবে, এইটা নিয়ে একটু আলাপ আলোচনা করে নিই। সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি দুইটা বান্ডেল আছে, ঠিক আছে? আমাদের বেসিক্যালি দুইটা বান্ডেল আছে। কি কি? একটা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি বান্ডেল, আর একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বান্ডেল। তো গত বছর পর্যন্ত এই সুযোগটা স্টুডেন্টদের ছিল না। সেটা হচ্ছে বান্ডেলের বাইরে যদি কেউ কোনো একটা সাবজেক্ট কিনতে চায়, মনে করো বান্ডেলে তো বাংলা ইংরেজি আইসিটি আছে, এখন কারোর শুধু বাংলা দরকার, কারো কি দরকার, কারো মনে করো শুধু বাংলা দরকার, কারো হচ্ছে এই আইসিটি দরকার নেই, তাহলে সে কি করবে? আগে কিন্তু আমাদের সুযোগ ছিল না, বাট এইবার তোমাদের হাতে অপশন আছে যে তোমরা শুধু বাংলা চাইলে কিনতে পারবা। কোর্স হিসেবে তোমরা শুধু বাংলা যদি কিনতে চাও, আজকে ক্লাসে যারা দেখছো তারা কিন্তু কিনতে পারবা, ঠিক আছে? আচ্ছা, 8 মাসের কোর্স ফি কি 1500 টাকা? উত্তর হচ্ছে হ্যাঁ প্রিয়ান্তা, আমি দেখাচ্ছি। ক্লিয়ার? এতটুকু তো বুঝছি, শুধু বাংলা কিনতে পারবা। আসো এবার বাংলা ক্লাস নিচ্ছে কারা? বাংলা ক্লাস নিচ্ছে এই যে চেহারা মিলে, এই একজন জিজ্ঞেস করছিলাম, এবার দেখো চেহারা মিলে কিনা। চেহারা মিলছে? আচ্ছা, হ্যাঁ স্লাইড, সব ক্লাসে স্লাইড পাবা, সমস্যা হবে না। সো আমার নাম ফারহান সাকিব, আমি 8 বছর ধরে পড়াচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমি আমার পড়ালেখা শেষ করেছি। আর তোমাদের ফার্সিম ভাইয়ার হচ্ছে গ্রাজুয়েশন পরীক্ষা চলছে, মানে একদম ফাইনাল পরীক্ষা চলছে। আজকে থেকে
ওর পরীক্ষা, তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে, চিন্তার কিছু নেই। আমি মোটামুটি তোমাদের ইন দ্য মিড টাইম আমি চালিয়ে নেবো সবকিছু। সো আরো ভালো, একসাথে আমার সাথে ক্লাস করবা। ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওর গ্রাজুয়েশন কমপ্লিট করছে, ওর প্লাস প্রায় 4 বছর পড়ানোর এক্সপিরিয়েন্স আছে। এইবার তোমাদেরকে হচ্ছে একটু যদি রুটিনটা দেখাই, আগেই তোমাদেরকে বলেছি আমরা এইচএসসি 2026 ব্যাচের জন্য আমরা বাংলা ইংলিশ আইসিটির ক্ষেত্রে আমরা ক্লাস নেব কবে? ক্লাস নেব হচ্ছে সোমবার আর বুধবার। এখন কেউ যদি বাংলা ইংলিশ আইসিটি ফুল বান্ডেলটা কিনো, পুরো বান্ডেলটা কিনো, তাহলে দেখো শনিবার সাপ্তাহিক ছুটি পাবা, শুক্রবারও সাপ্তাহিক ছুটি পাবা, আর রবিবার হচ্ছে ইংরেজি ক্লাস হবে, আর হচ্ছে রবি মঙ্গলবার ইংরেজি ক্লাস, আর আইসিটি ক্লাস হবে প্রতি বৃহস্পতিবার। ক্লিয়ার? রুটিন ক্লিয়ার? ফ্রি ক্লাসগুলো এই পুরো মাস ধরেই নেওয়া হবে। বাট হায় রাব্বি বলেছে ভাইয়া চেহারা তো মিলে না। হায় এই কি ধরনের অপবাদ। ক্লিয়ার এটা? আচ্ছা, তারপর দেখো এবার প্রাইসিংটা দেখি। প্রাইসিংটা হচ্ছে বাংলা ইংলিশ ফুল কোর্স 5,000 টাকা, মানে ওই যে পুরো বান্ডেলটা যেটাতে আমরা ফুল সিলেবাস কমপ্লিট করবো, শর্ট সিলেবাস প্রথমে কমপ্লিট করবো, তারপর ফুল সিলেবাস কমপ্লিট করবো, ঠিক আছে? সো ওইটার ফুল কোর্সের প্রাইস হচ্ছে 5,000 টাকা। বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু মিলিয়ে এতক্ষণ যত কিছু বললাম আর কি, সোমবার করে যে ক্লাসটা নিবা, 8 মাস যে ক্লাসটা চলবে, সেটার প্রাইস হচ্ছে 2,000 টাকা। তবে এই মাসের মধ্যে যদি কিনো, এই মাসের মধ্যে যদি পারচেস করো তাহলে ডিসকাউন্ট থাকছে। বান্ডেলের ক্ষেত্রে তোমরা কোর্স পারচেস করতে পারবা 4,000 টাকায়। আর যেটা বলছিলাম শুধু বাংলা যদি কিনতে চাও 1500। তখন কে যেন জিজ্ঞেস করেছিল ভাইয়া 1500 নাকি 15,000? সার্ভিস 15,000 টাকার হতে পারে, কিন্তু দাম 1500 টাকা, তোমাদের সবার সুবিধার কথা বিবেচনা করে। ক্লিয়ার? আচ্ছা, সো ওভারঅল এই ছিল ক্লাসটা। এখন তোমরা কি চাও যে আমি একটু তোমাদেরকে কোর্সটা কিভাবে খুঁজে পাবা এটা দেখাই? চলো একটু দেখে আসি। তুমি করবা কি, প্রথমে তোমার ব্রাউজারে যাবে। হ্যাঁ, এই গেলা ব্রাউজারে গিয়ে তুমি কি লিখবা? লিখবে হচ্ছে 10ms.com। কি লিখতে হবে? আমি লিখি 10ms, এই যে 10ms.com। 10 তো 10ই, এম এ মিনিট, এস এ স্কুল.com। চলে গেলাম 10ms.com এ, ঢুকলাম 10ms.com। ওকে সবকিছু ঠিক আছে। আচ্ছা, এইবার এইখানে একটা অ্যাড্রেস বার পাবা, তুমি মোবাইল ইউজ করলেও পাবা, তুমি তোমার ওয়েবসাইট থেকেও পাবা। সো এইখানে গেলা। তোমার ব্যাচ কত? এইচএসসি ব্যাচ কত? কমেন্টে লিখো। এইচএসসি ব্যাচ কত তোমার? 26 না? ওকে ফাইন, 26 লিখি। 26 লিখেছি, 26 লিখে এন্টার দাও। এন্টার দিলাম। আচ্ছা, এইবার দেখবা তোমার ব্যাচের জন্য অ্যাপ্লিকেবল সবগুলো কোর্স কিন্তু এখানে চলে এসেছে। এইচএসসি 26 গ্রামার ফাউন্ডেশন কোর্স, এটা ফ্রি, ঠিক আছে? তারপর হচ্ছে যে বায়োলজি, ইংরেজি, আইসিটি, এই যে একটু স্ক্রল ডাউন করো, এই যে বাংলাটা কিন্তু চলে এসেছে। দেখো এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা, এই কোর্সটার কথা আমি বলছিলাম, এটাতে ক্লিক করো। ক্লিক করলে তুমি দেখবা যে এইটার দাম কিন্তু অ্যাকচুয়ালি 2,000 টাকা এই মাসের জন্য কমিয়ে, শুরুতে যারা কিনবা ডেমো ক্লাস চলাকালীন সময়, এই মাস চলাকালীন সময়ে যারা কিনবা তারা 1500 টাকা কিনতে পারবা। সো এরপরে তুমি কোর্সটি কিনুনে ক্লিক করবা। এরপরে হচ্ছে দেখো 500 টাকা অলরেডি তোমাদের জন্য কমিয়ে রেখেছি, শুরু করুনে ক্লিক করবা। এরপর তুমি তোমার ফোন নাম্বার দিবা, তুমি তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে এগিয়ে যাবা। এই হলো গিয়ে মোটামুটি কাহিনী। আমরা এইবার আমাদের ক্লাসের এক্সপিরিয়েন্স বলো, আজকে ক্লাসটা কেমন লাগলো? আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো, এবং তোমাদের সাথে কি আমার পেইড কোর্সে দেখা হবে কিনা আমাকে এই কথা দিয়ে আজকের মতো আমরা ক্লাস শেষ করতে পারি। ক্লাস নিয়ে কোনো সাজেশন, ফিডব্যাক, যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা করতে পারো, ঠিক আছে? কোনো কিছু ভালো লাগে নাই অথবা কোনো কিছু খুব ভালো লেগেছে, বন্ধুদের সাথে বলতে চাও। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আমি যখন কলেজ লাইফে ছিলাম আমি 2 টাইপের ব্যাচে পড়তাম। একটা হচ্ছে এক টাইপের ব্যাচ, আমি একটু দেরিতে যাওয়ার কারণে বন্ধু বান্ধবরা কেউ নাই, সবাই অন্য ব্যাচে, আমি আরেক ব্যাচে, এরকম। আরেক টাইপের ব্যাচ হচ্ছে যে একসাথে ভর্তি হয়েছি, সব বন্ধু বান্ধব আমার মনে করো স্কুলের যা ফ্রেন্ড ছিল সবাই মিলে একটা স্যারের কাছে একটা ব্যাচে ভর্তি হয়েছে। এবং আমি কিছুদিন পর অবজার্ভ করলাম যেই ব্যাচে আমার বন্ধু বান্ধব আছে সেই ব্যাচে আমার শেখাটা বেশি হচ্ছে। কেন? কারণ বন্ধু বান্ধবদের মধ্যে একটা প্রেশার, মনে করো স্যার প্রশ্ন করলো, আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম না, বন্ধু বান্ধবরা হাসে না, তখন স্কুলের যারা ফ্রেন্ড বলে পারে নাই, ফারহান ধরা খাইছে, ফারহান কট খাইছে। বা আমাকে দুষ্টুমি করার জন্য স্যার মনে করো বেঞ্চের উপর কান ধরে দাঁড় করে রাখলো, তখন একটা বেজ্জতির ব্যাপার না? তো ওই ক্লাসগুলোতে আমার, মানে ওই কোর্সগুলোতে, ওই ব্যাচগুলোতে আমার ভালো পড়া হতো, যেখানে আমি বন্ধু বান্ধব সহ পড়তাম। মোরাল অফ দ্য স্টোরি কি, আজকে ক্লাসটা করে যদি তোমার ভালো লেগে থাকে, শুধুমাত্র একাই কোর্সে ভর্তি হও না, তোমার বন্ধু বান্ধবদের নিয়ে ভর্তি হও, পড়াটা ইনশাল্লাহ অনেক ভালো হবে। একা একা পড়লে যত ভালো হতো তার চেয়ে আরো অনেক অনেক বেশি ভালো হবে। ভাইয়া এই কবিতার রাইটার কি? এই কবিতার রাইটার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত।
ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে। আচ্ছা, তামিমা আক্তার বলেছে ওর সাথে দেখা হবে, পেইড কোর্সে দেখা হবে ইনশাল্লাহ। সুপ্তি বলছে ভাইয়া রেকর্ডেড ক্লাস কিভাবে পাবো? আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে ঢুকলেই পাবা, ঠিক আছে? ওকে। আচ্ছা, সুদীপ্ত সরকার বলছে পোল দেন তাহলে বলবো। আচ্ছা ঠিক আছে। বাট ফারহান ভাইয়াকে মিস করছি একজন বললো। শোভা বলছে ফারহান ভাইয়াকে মিস করছি। আমি তো ফারহান, আবার কোন ফারহানকে মিস করছো? আল্লাহ মালুম। উইকলি ক্লাসের মধ্যে কি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ মুমতাহিনা। ঠিক আছে। আচ্ছা ভাইয়া টাকা কিভাবে দেবো? ওই যে আমি দেখালাম না যে এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান, ওখানে ক্লিক করলেই তোমার কাছে অপশন আসবে, তুমি বিকাশ, নগদ, যে কোনো ব্যাংক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো কিছু দিয়ে পে করতে পারবা। ফ্রি ক্লাস কয়টা থাকবে? আমরা পুরো এই মাস জুড়ে ফ্রি ক্লাস নিব, আর 1 তারিখ থেকে আমাদের পেইড ক্লাস শুরু হয়ে যাবে। খুশি সবাই ক্লাস নিয়ে? দেখা হবে ইনশাল্লাহ আবারও। ফাতেহা বলছে ভাইয়া কোশ্চেন করতে পারছি না। এইটা যেমন লিখলে কোশ্চেনটা লিখতে সমস্যা কি? তাশফিক তুরহান বলছে বরাবরের মতোই আজকে ক্লাসের সেরা। কুইজ কবে? কিসের? ওই যে আমাদের ডেইলি কুইজটা, যেদিন পরীক্ষা যেদিন ক্লাস হবে সেদিনই কুইজ দিতে পারবা। একজন বলছে এই কবিতার কুইজ কবে? এই কবিতার কিন্তু আলাদা করে আমরা কুইজ নিচ্ছি না, এই কবিতার লেকচার শিটটা আমাদের আজকের ক্লাসের কমেন্টে পিন করে দিয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে আজকের ক্লাসের লেকচার শিটটা নামিয়ে নিতে পারো। আর এইটার উপর আলাদা করে কুইজ এট দিস মোমেন্ট যাচ্ছে না আর কি। সাদিয়া বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। অল রাইট। আব্দুল আল মামুন সোয়াদ বলছে ভাইয়া কমার্সের বিষয়গুলো নিয়ে কোর্স চালু করবেন কিনা? এট দিস মোমেন্ট আমাদের প্ল্যান নাই কমার্সের বিষয়গুলো নিয়ে কোর্স চালু করার, বাট আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নামে একটা কোর্স থাকে, ওইটার সময় আমাদের সাথে কমার্সের ক্লাস নিয়ে তোমাদের দেখা হবে। এটা কি রেকর্ড থাকবে? প্রাপ্তি জিজ্ঞেস করেছে। হ্যাঁ প্রাপ্তি, রেকর্ড থাকবে। ফ্রি ক্লাস শুরু হওয়ার আগে কি মেসেজ আসবে? হ্যাঁ, আজকে ক্লাসে মেসেজ দিয়েছে না, এরকম যাবে। বান্ডেল কোর্সটা কিভাবে নেবে? একই রকম এইচএসসি 26 লিখে সার্চ দিবা, এরপর বান্ডেলটা স্ক্রল করতে করতে বাংলাটাও পাবা, বান্ডেলটা পাবা, সরি। আজকের ক্লাসের স্লাইড, হ্যাঁ ভালো কথা বলছো। আজকের ক্লাসের স্লাইডটা আমি একটা কাজ করব, তোমাদেরকে আমি আজকের ক্লাসের স্লাইডটা আমাদের 10 MS এসএসসি এইচএসসি ফেসবুক গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে। কই গেল? আজকের ক্লাসে যেটা স্লাইড, এটা আমরা কোথায় পাবো? আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে 10 MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস, এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপ। এই গ্রুপে আমি দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ মিম আক্তার বলো তোমার প্রশ্ন কি? প্রশ্ন বলে ফেলো। হ্যাঁ নাদিয়া, পেমেন্ট নগদ দিয়ে করা যাবে, বিকাশ দিয়ে করা যাবে, সবকিছু দিয়ে করা যাবে। আচ্ছা, অনেকে বলছে ভাইয়া লেকচার শিটটাও পাচ্ছি না। ওকে ফাইন, আমি তাহলে তোমাদেরকে 10 MS এসএসসি গ্রুপে তোমাদেরকে দুইটা জিনিস দিব, একটা হচ্ছে স্লাইড, আজকের ক্লাসের স্লাইড, আর একটা হচ্ছে আজকের ক্লাসের লেকচার শিট। অলরাইট, খুশি এবার? আর কোনো দাবি দেওয়া? আর কিছু? ওকে ভাইয়া, পেইড কোর্সে কি এক্সাম নেবেন? অবশ্যই। পেইড কোর্সে তো প্রত্যেকটা ক্লাসের পর এক্সাম আছে, সপ্তাহে এক্সাম আছে, সব ক্লাস সবকিছু শেষ হওয়ার পরে লাস্টলি ফাইনালও একটা এক্সাম আছে। দিয়ে দিব ভাইয়া, লেকচার শিট আর লেকচার স্লাইড দুইটাই আমি 10 MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে। এখন বাজে কয়টা? এখন বাজে 8:30, রাত 10টায়, ঠিক আছে? আমি বাসায় যেতে দিতে হবে আমাকে, বাসায় যাব, তারপর ঠিক রাত 10টায় আজকে পোস্ট দিয়ে দেবো আজকে ক্লাস দিয়ে। আর একটা কাজ আছে তোমাদের, আজকে যারা ক্লাসটা করলা তোমাদের একটা কাজ আছে, আজকে ফ্রিতে ক্লাস করলা, এখন তোমাদের কাছে তো আমার একটা গুরু দক্ষিণা পাওনা আছে, সেটা হচ্ছে তোমরা এই গ্রুপটাতে একটা পোস্ট করবা যে আজকে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। পারবা না? কি কাজ? আজকে তোমাদের জন্য একটা SW তে আজকে আমরা একটা মজার জার্নি শুরু করলাম, কিন্তু এইচএসসি 26-এর জার্নিটা আমরা আজকে থেকে শুরু করলাম না? আমাদের সবার এইচএসসি জার্নিটা আমরা আজকে থেকে শুরু করলাম না? এই যে এইচএসসি জার্নিটা আজকে আমরা শুরু করলাম, প্রথম ক্লাস আমরা করলাম সবাই। আমার নাম কি? ফারহান সাকিব। ফারহান ভাইয়ার ক্লাসটা কেমন লেগেছে, আমাদের আজকে ক্লাস নিয়ে আমাদের অনুভূতিটা লিখে জানাবো আমরা 10 MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে। আমি তোমাদের সবার পোস্টগুলো দেখে দেখে অ্যাপ্রুভ করে দিব ইনশাল্লাহ। সায়েন্সের বিষয়গুলো চালু আছে তো বর্ষণ?
সায়েন্সের বান্ডেল আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একসাথে বান্ডেল আছে, চাইলে ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা, বায়োলজি আলাদা, ম্যাথ আলাদা, এভাবে পারচেজ করতে পারো। হ্যাঁ সামিহা, 10ms SSC HSC এটা একটা ফেসবুক গ্রুপ, গ্রুপটার নাম হচ্ছে 10ms SSC HSC স্টুডেন্টস গ্রুপ। এখন গ্রুপে প্রায় 1,19,000 মেম্বার আছে। জি ভাইয়া খুব পারবো, তাশফিক বলেছে। এই পেজটা কিভাবে চিনবো? এটা লিখে সার্চ দাও ফেসবুকে। এটা পেজ না ভাইয়া, এটা গ্রুপ, এটা একটা গ্রুপ। দিস ইজ আ ফেসবুক গ্রুপ, ঠিক আছে? এইখানে তুমি পোস্ট দিতে পারবা 10ms SSC HSC স্টুডেন্টস এই গ্রুপ। রেগুলার কি এসএমএস যাবে ক্লাস স্টার্ট হওয়ার আগে? ডেমো ক্লাস যতদিন হবে, ডেমো ক্লাস যেহেতু ফ্রি ক্লাস, অনেকেই হয়তো বা নতুন আমাদের সাথে ক্লাস করা শুরু করেছে, অ্যাপে কোথায় ক্লাস লিস্টেড দেখায়, ওয়েবসাইটে কোথায় দেখায়, এটা যেহেতু জানে না, এই জন্য আমরা ডেমো ক্লাস যতদিন চলবে ততদিন আমরা এসএমএস গুলো দিব। বাট আমাদের রেগুলার ক্লাসে কিন্তু এইভাবে আলাদা করে এসএমএস দিতে হয় না, কারণ তোমার যখন অভ্যাস হয়ে যাবে যে প্রতি সোমবার বাংলা ক্লাস 4টা বাজে, আলাদা করে কি এসএমএস দিতে হবে? হবে না কিন্তু, বুঝছো? এটাই ভাইয়া। ক্লাস অ্যাপ ছাড়া আর কোথায় হচ্ছে? কোথাও না, অ্যাপ অথবা ওয়েবসাইট, মানে যে কোনো একটা জায়গায়। ভাইয়া 5বার জিজ্ঞেস করছে, একবার উত্তর দিলে না, কি জিজ্ঞেস করলা ওইটাই তো দেখলাম। শোয়েব ইসলাম শামীম, কসম যদি তোমার প্রশ্ন আমি দেখতাম অবশ্যই উত্তর দিতাম। 5বার কই কি জিজ্ঞেস করলো এটা তো বুঝলাম না। তাস্তফা তাবাসসুম সামিয়া থামস আপ দিয়েছে, তোমাদেরকে থামস আপ। সো ক্লাসটা যাদের যাদের ভালো লেগেছে তারা থামস আপ দিতে পারো। ক্লাস কেমন লেগেছে বলো দেখি। কোথায় বলবা? বলবো হচ্ছে এই জায়গায় 10ms SSC স্টুডেন্ট গ্রুপে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমি আজকের মতো বিদায় নেই। তোমাদের কাছে একটা কথা নিলাম, সেটা হচ্ছে পেইড কোর্সে দেখা হচ্ছে। আর আমি বাসায় যেতে যেতে তোমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে 10ms SSC HSC স্টুডেন্ট গ্রুপে পোস্ট দিয়ে দিবা যে আজকে আমাদের কলেজ লাইফের জার্নি অফিসিয়ালি ফারহান ভাইয়ের সাথে শুরু হলো, ক্লাসটা একদম কোপাকুপি লেভেলের হয়েছে, এবং ক্লাস নিয়ে তোমার যে সকল ফিডব্যাক সাজেশন আছে সেগুলো তুমি লিখে পোস্ট দাও, আমি যাতে বাসায় গিয়ে খুশি মনে তোমাদের সবার পোস্ট দেখতে পারি, ঠিক আছে? অলরাইট, আল্লাহ হাফেজ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে শীঘ্রই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।